একটা হিট ফিল্ম দেওয়ার পরে অ্যান্সি আমাকে ছেড়ে চলে যাবে, তাই আমি ওকে মারার প্ল্যান করি। বিবিনের গল্প অনুযায়ী খুনি তার স্ত্রীকেই প্রথমে খুন করে। সে এমন ভাবে নিজের হাতিয়ার বানাতো যেন কেউ তাকে কখনো ধরতে না পারে। গল্পের মতো করে আমি ঠিক একই ভাবে অ্যান্সিকে মেরেছি। আসলে সেদিন রাতে যখন অ্যান্সির মার্ডার হয়েছিল, আসলে সেই রাতে সঞ্জীব আগে থেকে গাড়ির পেছনে ছিঁড়ে লুকিয়ে বসেছিল। অ্যান্সি শুটিং শেষ করে বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। সঞ্জীব এক হাত দিয়ে অ্যান্সির কাঁধে হাত রাখতেই অ্যান্সি সেদিকে ঘুরে তাকায়। এই সুযোগেই সঞ্জীব তার অন্য হাতে থাকা ধারালো লম্বা একটা কাঁচি অ্যান্সির বুকে ঢুকিয়ে দেয়। সাথে সাথে অ্যান্সি সেখানে মারা গেলে সঞ্জীব খুনের অস্ত্র পরিষ্কার করে গাড়ি থেকে নেমে সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনা শুনে আজই হতবাক হয়ে যায়। ইনভেস্টিগেশন রুম থেকে বের হয়ে সে বিবেককে জিজ্ঞেস করে এই বিবিনটাকে। বিবেক বলে হয়তো কোনো গল্পকার। আজই বলে যাই হোক, কেসটা ক্লোজ হয়ে গেল। দেশের সবার মাঝে খবরটা ছড়িয়ে পড়ে সঞ্জীব তার স্ত্রীকে খুন করেছে। পরের দিন সকালে আজই ফুরফুরে মেজাজে থানায় আসে। বিবেক সঞ্জীবের কেসটা সলভ হওয়া উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ায়। তখনই মার্লিন নামের একজন মেয়ে থানায় আজির সাথে দেখা করতে আসে। সে আজির হাতে একটা কাগজ দেয় যেখানে সঞ্জীব আর অ্যান্সির ব্যাপারে সব বিস্তারিত লেখা আছে। আজি জিজ্ঞেস করে এটা কি। মার্লিন বলে গতকাল আমার কাছে কুরিয়ারে এই চিঠি এসেছে। আজকের খবরের কাগজে সঞ্জীব আর এনসির খুনের তথ্য লেখা আছে। এই চিঠিতেও এনসি আর সঞ্জীবের মা আর বাবার ব্যাপারে সব তথ্য লেখা আছে। আজ খবরের কাগজে সঞ্জীব আর এনসির নিউজটা দেখে আমি এখানে এসেছি। আজি জিজ্ঞেস করে এটা কে পাঠিয়েছে। মার্লিন বলে মুন্ডা কিমের একটা ল্যাবে বিবিন নামের একজন আমার সাথে কাজ করত। বিবিনের নাম শুনে আজি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে কেসটা এখনো শেষ হয়ে যায়নি। আজই মার্লিনের সাথে একটা ক্যাফেতে দেখা করে। চিঠি হাতে নিয়ে বলে 12 বছর পুরনো হাতে লেখাকে শনাক্ত করা খুবই কঠিন ব্যাপার। তোমার কথা অনুযায়ী এই চিঠিগুলো বিবিন পাঠিয়েছে, কিন্তু সেটা কিভাবে? মার্লিন ব্যাগ থেকে আরো 2টা চিঠি বের করে আজিকে দেয়। আজি দেখে 2টা চিঠিতে আরো 2জনের ব্যাপারে সব ডিটেলস লেখা আছে। মার্লিন বলে একটা চিঠি 2014 সালে আমার নামে ওই ল্যাবে পাঠানো হয়, যেখানে আমরা একসাথে কাজ করতাম। চিঠির কোনায় বিবিনের বিস্তারিত লেখা আছে। দ্বিতীয় চিঠিটা আমি 2017 সালে পেয়েছি। এই 2টা চিঠি ছাড়া গত 12 বছরে আমার কাছে বিবিনের আর কোনো তথ্য নেই। আমি জানি না বিবিন আমাকে এগুলো কেন পাঠাচ্ছে। আজি জিজ্ঞেস করে চিঠিতে যার ব্যাপারে লেখা আছে তাদের কাউকে কি তুমি চেনো? মার্লিন বলে আমি চিনি না। আজি বলে যে চিঠিগুলো পাঠাচ্ছে সে তোমাকে ফলো করছে, যেন ওই চিঠিগুলো তোমার হাতে পৌঁছায়। এমনও হতে পারে তোমাদের 2জনের কোনো কমন বন্ধু করছে। মার্লিন বলে বিবিনের তেমন কোনো বন্ধু নেই, আর আমি ওই ল্যাবে আমার বিয়ের 2 বছর পর জয়েন করেছিলাম। গত 6 বছর আগে আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়। আজি জিজ্ঞেস করে তুমি ওই ল্যাবে জয়েন করার আগে থেকে কি বিবিন ওখানে কাজ করতো? মার্লিন বলে হ্যাঁ, সে নিজের কাজে অনেক দক্ষ ছিল, কারোর সাথে খুব একটা কথা বলতো না, সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতো। আমার স্বামী বেনসন অনেক বদমেজাজে ছিল। বেনসন আমার সব কাজে বাধা দেওয়ার চেষ্টা করত। বিবিনের অবস্থাও কিছুটা আমার মতোই ছিল। বিবিনের মায়ের নাম সারা, যে বিবিনকে একরকম বেঁধেই রাখতো। গল্প চলে আসে 2001 সালে। স্কুলে বাচ্চাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানের প্রধান অতিথি চার্চের ফাদার স্কুলে আসলে স্কুলের প্রিন্সিপাল জ্যাকব ফাদারকে বলে ইভেন্ট তো নষ্ট হয়ে গেছে। ফাদার অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? জ্যাকব বলে স্কুল থেকে যে ছেলেটা টপ রেজাল্ট করেছিল সে এই ইভেন্টের ব্যাপারে তার মাকে জানালে তার মা এই অনুষ্ঠানে তাকে আসতে মানা করে। আমি ওদের বাসায় গিয়েও মহিলাকে বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। জ্যাকব আর কেউ নয় বরং বিবিন আর সারার কথা বলছে। সারা আর বিবিন বাসে করে কোথাও একটা যাচ্ছে। বিবিনকে মন মরা দেখে সারা বলে তুমি মেধাবী, তাই পরীক্ষায় ভালো করেছো, এই জন্য স্টেজে উঠে পুরস্কার নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিবিন মায়ের কাঁধে মাথা রাখে। তারা বিবিনকে নিয়ে বড় বড় পাহাড়ের মাঝে এসে বলে আমাদের খুশি উদযাপন করার অধিকার শুধু আমাদের। গল্প চলে আসে 2003 সালে। জ্যাকব আর কিছু টিচার মিলে সারার সাথে দেখা করতে এসেছে। জ্যাকব সারাকে বলে বিবিন যখন হাই স্কুলে উঠেছে তখন থেকেই আমি বলছি ওকে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন, এতে ওরই ভালো হবে। বিবিন যদি ভর্তি পরীক্ষা দেয় সেখানেও ভালো করবে, ভবিষ্যতে আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। ফাদার সারাকে বলে আমার মনে হয় বিবিনের এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। এরপর সে নিজেই ঠিক করবে সে ডক্টর হতে চায় নাকি ইঞ্জিনিয়ার। এখন যা সিদ্ধান্ত নেওয়ার তোমাকেই নিতে হবে। সারা টিটকারি করে হেসে জ্যাকবকে বলে আমি বিবিনকে স্কুলে পাঠিয়েছিলাম কারণ আমি জানি ওর জন্য কোনটা ভালো হবে। আমরা 2জন রোজ রবিবার চার্চে প্রার্থনা করতে যাই, কারো কথাই নয় বরং নিজের ইচ্ছাতে যাই। জ্যাকব কিছু বলতে গেলেই সারা তাকে থামিয়ে বলে আমি শেষবারের মতো বলছি বিবিন কি করবে না করবে সেটা স্কুল বা চার্চ কমিটি ঠিক করবে না, বরং আমি ঠিক করব। আর আমি ভেবে নিয়েছি বিবিন কি করবে। বাধ্য
হয়ে সবাই ফিরে যায়। বিবিনের মন খারাপ হয়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। মার্লিন আজিকে বলে সারা নিজের সিদ্ধান্ত বিবিনের উপরে চাপিয়ে দিত। এই জন্য এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও বিবিন একটা ল্যাবে সাধারণ টেকনিশিয়ানের কাজ করত। আজি বলে বিবিন অনেক কম কথা বলতো, তারপরও এসব লেটার তোমাকে পাঠিয়েছে কেন? মার্লিন বলে যখন মার্লিন সেই ল্যাবে কাজ করত তখন বাড়ির সব কাজ তাড়াহুড়ায় শেষ করে দ্রুত ল্যাবে যাওয়ার জন্য তৈরি হয়ে যেত। মার্লিন রাস্তায় অটোর জন্য দাঁড়াতেই তার স্বামী বেনসন সেখানে বাইক নিয়ে এসে মার্লিনকে দেখে ধমক দিয়ে বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছ আর এই টিপ কেন লাগিয়েছো? এখনই খুলে ফেলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও মার্লিন টিপটা খুলে ফেলে। আরেক মহিলা আসায় বেনসন সেখান থেকে চলে যায়। কাজে আসার পরে বিবিন মার্লিনকে বলে, আজ টিপ লাগাওনি কেন? অবশ্য টিপ না লাগালেও তোমাকে অনেক সুন্দর লাগে। এভাবেই মার্লিন আর বিবিন ভালো বন্ধু হয়ে যায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে। বিবিনের নতুন ফোন দিয়ে সে মার্লিনের সাথে যে ছবিটা তুলেছিল সেটা আজিকে দেখিয়ে বলে, আমার সাথে ওর কেমন সম্পর্ক ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না, তবে এই চিঠিগুলোর কোনো অর্থ তো অবশ্যই আছে। বিবিন কিছু বোঝাতে চায় আর সেটা আমাদেরকে বুঝতে হবে। তাই অ্যান্সির মার্ডারের বিষয়ে জেনে আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আজই মার্লিনকে বলে, আমি আমার নম্বর আপনার ফোনে সেভ করে দিয়েছি, আমাকে এই ছবিটা আর বিবিনের সব ইনফরমেশন যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিবেন। বিবিন আবার এরকম কিছু বললে আমাকে অবশ্যই জানাবেন। বিবিন যদি সত্যি আমাদের কিছু জানাতে চায় তাহলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। থানায় আজই সঞ্জীবকে বলে, আমি তোমার থেকে বিবিনের ব্যাপারে কিছু জানতে চাই। সঞ্জীব বলে, আমি এটা স্বীকার করে নিয়েছি যে বিবিনের বলা গল্প থেকে আইডিয়া নিয়ে আমি আমার স্ত্রীকে খুন করেছি। আজই মার্লিনের কাছ থেকে পাওয়া বিবিনের ছবিটা সঞ্জীবকে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি বিবিন? সঞ্জীব ছবি দেখে বলে, এটা বিবিন না। আজই এবার আরো কনফিউজ হয়ে যায়। তাই সে মার্লিনের দেওয়া ঠিকানা অনুযায়ী বিবিনের বাসায় আসে। সেখানে বিবিনের ছবি দেখিয়ে বিবিনের প্রতিবেশী জোসেফকে বিবিনের ব্যাপারে জিজ্ঞেস করলে জোসেফ বলে, এটা তো সারা আন্টির ছেলে বিবিন, ওদের বাড়ি আমার বাড়ির পাশেই, কিন্তু এখন ওখানে কেউ থাকে না। আজই জিজ্ঞেস করে, সেই বাড়িটা কোথায়? জোসেফ বলে, এই তো সামনেই। বিবিনদের বাসার কাছে আসতেই আজি দেখে চারপাশে রাবার গাছে ভরা। জোসেফ আজিকে বিবিনের বাড়ি দেখায়, যেখানে এখন রঙের কাজ চলছে। জোসেফ বলে, সারা আন্টি মারা যাওয়ার 3 বছর পরে বিবিন আমাকে কল করে জানায় সে বাড়িটা বিক্রি করতে চায়। আমি বিবিনকে একটা দাম বলতেই সে রাজি হয়ে যায়। বাড়িটা এখন আমার স্ত্রী জলির নামে আছে। আজই সেই ঘরে আসে যেখানে সারা দেওয়ালে সারাদিন লেখালেখি করত, কিন্তু এখন সেগুলো রং করে ফেলায় আর কিছুই নেই। জোসেফ আজিকে বলে, সারা আন্টি অজ্ঞান হয়ে পড়েছিল আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল, নিঃশ্বাস চলছে দেখে আমি তাকে আমাল মাথা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আজই দ্রুত আমাল মাথা হাসপাতালে চলে এসে ডক্টর বিনীতের সাথে দেখা করে। এই ডক্টরই সারা চিকিৎসা করেছিল। বিনীত জানায়, সারা আমাদের কাছে একটা অদ্ভুত অনুরোধ করেছিল। আমাদের দুটো চিঠি দিয়েছিল, যার একটা দিয়েছিল পুলিশকে আর একটা ছিল বিচারককে দেওয়ার জন্য। শুধুমাত্র এই কারণেই আমি আজ পর্যন্ত সারাকে ভুলতে পারিনি। আজই জিজ্ঞেস করে, ওই সময় ইন্সপেক্টর কে ছিল? বিনীত বলে, নওয়াজ হোসেন, আর অ্যাডভোকেট ছিল রাজন। আজই নওয়াজের সাথে দেখা করতে কেলা থানায় আসে, যেখানে তার এক জুনিয়র ইন্সপেক্টর বিবেকের সাথে দেখা হয়ে যায়। বিবেক জানায়, আমি এখানে ইয়ার ক্যাম্পে এসেছি, আপনি কেন এসেছেন? আজই বলে, আমি নওয়াজ স্যারের সাথে দেখা করে একটা পুরনো কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। বিবেক বলে, সে ভেতরেই আছে। নওয়াজ আজিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? আজই ফাইল থেকে 3টা লেটার বের করে বলে, বিবিন নামের একজন গত কয়েক বছরে তার একজন বন্ধুকে এই 3টা চিঠি পাঠিয়েছে। এখানে 3 নাম্বার চিঠিতে অ্যান্সি মার্ডার কেসের ইনফরমেশনও আছে। এছাড়া এখানে আরো 2 জনের ডিটেলস আছে। বিবিন মার্ডারের ঠিক 1 সপ্তাহ আগেই এগুলো তার কলিগকে পাঠিয়েছিল। অবাক করার বিষয় হলো, সঞ্জীবের স্বীকারোক্তিতে আমরা বিবিনের নাম খুঁজে পেয়েছি, কিন্তু সঞ্জীব কনফার্ম করেছে যে সে যেই বিবিনকে চেনে আর এই বিবিন আলাদা। তাই যেই বিবিন এই চিঠি লিখেছে আমি তার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করি। আপনি যখন মুন্ডা কার্মে পোস্টিং এ ছিলেন তখন বিবিনের মা সারা, যে একজন রিটায়ার্ড নার্স ছিল, সে তার মৃত্যু সজ্জায় আপনাকে একটা চিঠি দিয়েছিল। চিঠির কথা মনে পড়তেই নওয়াজ বেশ চিন্তায় পড়ে যায়। আজই নওয়াজকে বলে, আমার ইনভেস্টিগেশন স্যার ওই চিঠিতে এসেই থেমে গেছে। এরপর থেকেই মালিনের কাছে চিঠি আসতে শুরু করে, কিন্তু এই দুটো ঘটনার মাঝে অনেক সময়ের গ্যাপ ছিল। আমি যদি জানতে পারি সারার ওই লেটারে কি ছিল তাহলে হয়তো আমি এই কেসটা সলভ করতে পারবো। নওয়াজ বেশ গম্ভীর গলায় বলে, আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমাকে তোমার নম্বর দিয়ে যাও, আমি 2 দিন পরে তোমাকে কল করব। অনিল, নওয়াজ আর স্যামুয়েল দেখা করলে স্যামুয়েল বলে, যেভাবেই হোক আমাদের বিবিনকে খুঁজে বের করতেই হবে, আর এই জন্য আজিকে সত্যটা বলতে হবে। সারার স্বীকারোক্তি ও চিঠির ব্যাপারে বাইরে যদি সবাই জেনে যায় তাহলে অনেক গন্ডগোল হবে, তাই এটাই ভালো যে আজিকেই সব সমাধান করতে দাও। আজি নওয়াজকে কল করে বলে, আমি এসে গেছি। নওয়াজ হাত দিয়ে ইশারা করলেই আজি তাদের সাথে একই টেবিলে এসে বসে। অনিল বলে, সারা যখন নওয়াজকে চিঠি দিয়েছিল তখন আমি এসপি ছিলাম। সারার প্রথম চিঠির মতো আরেকটা চিঠি দিয়েছিল যেটা জাজের জন্য ছিল। স্যামুয়েল জিজ্ঞেস করে, তুমি আগে থেকেই সব জানতে তাই না? আজি বলে, আমি চিঠিগুলোর ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিলাম। এনসি কেসের চিঠিগুলোর খোঁজ নিতে আমি সারা চিঠির খবর পেয়ে গেছি। স্যামুয়েল বলে, গত 12 বছর ধরে আমরা সারা চিঠিটা এই পুরো দুনিয়া থেকে লুকিয়ে রেখেছি।
রেখেছি। এটা আমাদের তিনজনের সিদ্ধান্ত ছিল। ওই চিঠিতে সারার সব অপরাধের স্বীকারোক্তি ছিল। অনিল বলে সারা নিজের ভুল স্বীকার করেছিল ঠিকই, কিন্তু সে নিজের করা অন্যায়ের জন্য একটুও অনুতপ্ত ছিল না। আদি জিজ্ঞেস করে সারা কিসের স্বীকারোক্তি দিয়েছিল। নওয়াজ বলে আলপুজা দ্বীপের মাঝে মহিলা এবং বাচ্চাদের জন্য একটা হাসপাতাল আছে। সারা সেখানে হেড নার্স ছিল। ওই হাসপাতালে সারা 1980 সাল থেকে 1985 সাল পর্যন্ত কাজ করে। ওই সময় ওই হাসপাতালে 1000 বাচ্চা জন্ম নেয়। সারা সবগুলো বাচ্চা অদল বদল করে দিয়েছিল। কখনো ছেলেদের জায়গায় মেয়েকে, কখনো মেয়েদের জায়গায় ছেলেকে পাল্টে দিত, কখনো আলাদা আলাদা ধর্মের বাচ্চা অদল বদল করত। যখন নিজেদের বাচ্চা ভেবে তারা অন্যের বাচ্চাকে ভালোবাসতো, তখন সারা এটা দেখে অনেক মজা পেত। এমন কথা শুনে আজই অবাক হয়ে যায়। স্যামুয়েল বলে এত বড় ঘটনার ব্যাপারে জানতে পেরে পুলিশ কিংবা বিচারক কেউই নিজেকে স্বাভাবিক রাখতে পারতো না। এভাবেই আমাদেরকে এই সত্যিটা পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখতে হবে। অনিল বলে সারার বিয়ে অনেক দেরিতে হওয়ায় তার কোনো বাচ্চা হচ্ছিল না, তাই সারার স্বামী তাকে ছেড়ে দেয়। মানুষের খুশি দেখে সারা সহ্য করতে পারতো না, সেজন্য সে এই জঘন্য কাজ করা শুরু করে। এতে সে আজব রকমের আনন্দ পাওয়া শুরু করে। সারা যেসব বাচ্চার অদল বদল করেছিল তাদের সব ইনফরমেশন লিখে রেখেছিল, ঠিক যেমন বার্থ সার্টিফিকেটে লিখে রাখা হয়, একদম সেভাবেই। ততদিন যাচ্ছিল সে ভয় পাচ্ছিল যে সে হয়তো এসব ভুলে যাবে, এই জন্য পার্মানেন্ট মার্কার দিয়ে তার বাড়ির দেওয়ালে সবার নাম ঠিকানা লিখে রেখেছিল। আদি জিজ্ঞেস করে কিন্তু বিবিনের কি হলো। গল্প চলে আসে 9 ডিসেম্বর 1985 সালে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এক মহিলা কাঁদতে কাঁদতে সারার কাছে এসে বলে আমার মেয়ের পেটে যে বাচ্চা আছে আমরা সেটা চাই না। আমরা যদি ওই বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরে যাই তাহলে আমার মেয়ের পুরো জীবন নষ্ট হয়ে যাবে। সারার মাথায় আবারও নিকৃষ্ট সেই চিন্তা আসে। সেদিন রাতে হাসপাতালে 2টা বাচ্চা ডেলিভারি হয়েছিল। সেই মহিলার মেয়ে একটা মেয়ে বাচ্চা জন্ম দেয়। সারা মেয়ে বাচ্চাটাকে পাশের পেশেন্টকে দিয়ে নিজে সেই পেশেন্টের ছেলেকে বাসায় নিয়ে আসে, আর সেই ছেলেই হলো বিবিন। গল্প চলে আসে বর্তমানে। নওয়াজ আজিকে বলে এই চিঠিতে ঠিক সেভাবেই সব ডিটেলস লেখা যেভাবে সারা দেওয়ালে সব লিখে রাখতো, শুধুমাত্র এখানে কারো ঠিকানা লেখা নেই। সারা বিবিনের কাছে সব সত্যি স্বীকার করেছিল। এটা জানতে পেরে আমরা 1 বছর বিবিনকে খোঁজার চেষ্টা করি। বিবিন এমনিতেই একা থাকতে পছন্দ করত, এই কারণে আমাদের পক্ষে তাকে খোঁজাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। অনিল বলে বিবিন আগে থেকেই এসব জানতো, এখন আমাদের দেখতে হবে যে বিবিন কি প্ল্যান করছে, কারণ এই সত্যিটা যদি বাইরে আসে তাহলে শুধু 1000 পরিবার নয়, সেই সাথে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার জীবন একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়াবে। এখন তোমাকে সব আটকাতে হবে, যেহেতু তুমি এখন সব জেনেই গেছো, তাই সামনে তদন্ত তোমাকেই করতে হবে। বিবিনের সাথে এনসির মার্ডারের কি সম্পর্ক সেটাও তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি চাও তোমাকে এনএনআই এর একটা স্পেশাল টিম অ্যারেঞ্জ করে দিতে পারি, যেন তুমি নিজের মতো ইনভেস্টিগেশন করতে পারো। সমাজও তোমাকে যা করতে হয় তুমি তাই করবে। স্যামুয়েল বলে তোমার ইনভেস্টিগেশন টিমে 2জনের বেশি অফিসার থাকা যাবে না। যাই হয়ে যাক না কেন এই খবরটা বাইরে আসতে দেওয়া যাবে না। আজই বলে এই কেস সলভ করার একমাত্র উপায় হলো বিবিন। সে নিশ্চয়ই অনেক বড় কিছু প্ল্যান করছে। আমি কেসটা সলভ করে ফেলবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সবাই আজির দিকে অবাক হয়ে তাকালে আজই বলে আমি যদি বিবিনকে অ্যারেস্ট করেও ফেলি এরপর কি হবে। সবাই এবার সত্যি চিন্তায় পড়ে যায়। আজই বেশ চিন্তিত হয়ে হাসপাতালের বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ পর নার্স মিনার পরিবারকে ডেকে বলে মেয়ে হয়েছে। আজির পরিবার খুশিতে বাচ্চা কোলে নেয়, কিন্তু আজি বাচ্চাকে না দেখে নার্সের দিকে গম্ভীর ভাবে তাকিয়ে থাকে। সারার মতো ভয়ানক নার্সের কথা শুনে তার মনেও ভয় ঢুকে গেছে। আজির মা ডাক দিলে আজি কোনো রকমে হেসে বাচ্চাকে দেখে। হঠাৎ আজির ফোনে বিনোদ নামের এক অফিসারের কল আসে। বিনোদ বলে নওয়াজ স্যার একটা কেস নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছিল। আজি বলে আমার টিমের এসআই আনসারির নাম্বার দিচ্ছি, 2 দিন পরে এসে আপনার সাথে দেখা করব। এক অফিসার কমিশনার অফিসে আসে। অফিসার বিনোদকে একটা ফাইল দিয়ে বলে ডিওয়াইএসপি নওয়াজ স্যার এটা পাঠিয়েছে, পাসওয়ার্ড আপনাকে মেসেজ করে দিবে। বিনোদ বলে স্যারকে বলে দিও প্যাকেজ পেয়ে গেছি। বিনোদ লালুকে ফাইল দিয়ে বলে এতে কিছু ইমেজ আছে, ডিটেলস গুলোকে টেক্সটে কনভার্ট করো। এই সবকিছু আমাদের সেন্টার স্ক্রিনে দেখাতে হবে। কাজ অনেক বেশি, তাই যত দ্রুত পারো শেষ করো। বিনোদ চলে যেতে গিয়েও ফিরে এসে বলে ড্রাইভে পাসওয়ার্ড দেওয়া, বলেই নোটে পাসওয়ার্ড লিখে দেয় 1000+ বেবিস। আজই এসে বিনোদ এবং আনসারিকে বলে এই কেসের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এর গোপনীয়তা। অন্য টিমের যারা এই কেসে জড়িত না তারা কোনোভাবেই যেন এই কেসের ব্যাপারে জানতে না পারে। আমরা সারার অপরাধ সম্পর্কে সব জানি, কিন্তু আমরা এখন অন্য কিছুর সন্ধানে আছি। আমাদেরকে বিবিন ওসবকে খুঁজতে হবে, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। তবে কেন খুঁজতে হবে তা জানি না, এই তদন্তের মাধ্যমে আমরা সেটাই জানবো। বিবিন মার্লিনকে চিঠি পাঠিয়েছিল, এটাই আমাদের কাছে একমাত্র ক্লু, তাই তদন্ত এখান থেকে শুরু করতে হবে। বিনোদ একটা ফোল্ডার ওপেন করে বলে এই চিঠিগুলোর মধ্যে একটা কমন ব্যাপার হলো চিঠিতে যাদের নাম আছে তাদের প্রত্যেকের জন্মদিনের ঠিক 1 সপ্তাহ আগেই মার্লিনকে চিঠিগুলো পাঠানো হয়। এনসি এবং সঞ্জীবের জন্মদিন সেপ্টেম্বরের 3 তারিখে, মার্লিনকে তাদের বিস্তারিত আগস্টের 27 তারিখে পাঠানো হয়। বাকিদের ক্ষেত্রেও একই। আপনি ঠিকই বলেছিলেন, বিবিনকে বোঝা অনেক মুশকিল। আজই স্ক্রিনের কাছে এসে ভালো করে দেখে কোনো ক্লু খোঁজার চেষ্টা করে। আনসারি বলে আরেকটা বিষয় হলো স্যার এন্ট্রিতে সঞ্জীব
সঞ্জীব, দেবেন এবং সুনীলের নাম আছে। বাকিদের এন্ট্রিতে এক পাশে বাচ্চার নাম আর এক পাশে মায়ের নাম। একটা জিনিস তো স্পষ্ট যে সারার এন্ট্রিতে যাদের নাম ছিল বিবিন তাদের বিষয়ে সবকিছু, যেমন তারা কোথায় থাকে, কি করে, এগুলো খুব ভালো করে রিসার্চ করেছিল। আজই বলে তার মানে চিঠি দিয়ে সে তার খুনের মোটিভ বোঝাতে চেয়েছে। আনসারি বলে অ্যান্সি সঞ্জীব থেকেই তদন্ত শুরু করব। আজই বলে আমরা যে বিবিনকে খুঁজছি সঞ্জীবের গল্পের বিবিন সে না, তাই অ্যান্সির মার্ডার কেসে এগোলে আমরা বিবিনকে পাবো না। আজই একটা চিঠি স্ক্রিনে দেখিয়ে বলে এদের দিয়েই শুরু করব, বিবিন এবং রেণুকা। রেণুকা হলো মোহন এবং রেখার মেয়ে, কিন্তু আসলে এরাই বিবিনের বাবা মা। আর এদের পর্যন্ত পৌঁছানোর মাধ্যম সারা নিজে দেখিয়ে দিয়েছে, কারণ নিচেই ঠিকানা লেখা। আজই তার টিম নিয়ে আলু পূজায় আসে, কারণ মোহন এবং রেখা আলু পূজার এক কলেজে কেমিস্ট্রি টিচার ছিল। আনসারি কলেজের কোচকে ডেকে মোহন এবং রেখার নম্বর আর ঠিকানা চায়। কোচ বলে মেয়ের পড়ালেখার জন্য তারা ব্যাঙ্গালোরে চলে যায়। সত্যি বলতে অনেক বছর ধরে তাদের সম্পর্কে কেউ কিছু জানে না, তাদের নম্বরও নেই, কিন্তু আমার কাছে হয়তো তাদের পুরনো ঠিকানা আছে। আজই তার টিম নিয়ে এবার আসে বেঙ্গালুরুতে। মোহন এক দোকান থেকে সিগারেট কিনে নিয়ে পাশে এসে সিগারেট ধরায়। আনসারি কথা বলার বাহানায় মোহনের কাছে লাইটার চেয়ে বলে, আরে স্যার আপনি? আমি আপনার কলেজের স্টুডেন্ট ছিলাম। মোহন বেশ অবাক হয়ে তাকালে আনসারি আজিকেও ডাক দেয়। আজ এসে বলে, স্যার আপনি কেমন আছেন? মোহন বলে, সত্যি বলতে আমার কিছু মনে নেই, তবে ভালো লাগলো যে তোমরা আমাকে মনে রেখেছো। আজি জিজ্ঞেস করে, আপনি এখন কি করেন? মোহন বলে, রিসার্চের কাজ করি। আনসারি বলে, রেখা ম্যাডাম কেমন আছে, একবার দেখা করা যাবে? মোহন আজি আর আনসারিকে তাদের বাসায় নিয়ে আসে। রেখা তখন পাড়ার কিছু বাচ্চাদেরকে পড়াচ্ছে। মোহন পরিচয় করিয়ে দিলে পুরনো স্টুডেন্ট শুনে রেখা বেশ খুশি হয়ে যায়। মোহন কফি বানাতে রান্নাঘরে আসলে আনসারি আর মোহনও তার পিছু পিছু আসে। আজি চারিপাশে তাকিয়ে আনসারির মেয়ের কথা জিজ্ঞেস করলে মোহন কেমন যেন রাগে সুরে বলে, এই বাসায় শুধু আমি আর রেখায় থাকি। আজি জিজ্ঞেস করে, আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে? মোহন বলে, না। রেখার সামনে কিছু বলবে না, তাই মোহন আজি আর আনসারিকে ছাদে নিয়ে আসে। মোহন বেশ কষ্ট নিয়েই বলে, রেণুকার ভালো ফিউচার আর ক্যারিয়ারের জন্যই আমরা এখানে এসেছিলাম। তার ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যায়, চাকরিও পায়, কিন্তু সে ভালো কোনো কোম্পানিতে চাকরি করতে চাইতো। বিয়ের আগেই সেটেল হতে চেয়েছিল। মাত্র 29 বছর বয়সেই রেণুকা আমাদেরকে ছেড়ে চলে যায়। এই কথা শুনে আজি আর আনসারি বেশ অবাক হয়ে যায়। আজি জিজ্ঞেস করে, রেণুকার কি হয়েছিল? মোহন বলে, রেণুকা জন্মদিনের দিন কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। সেদিন বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বের হয়েছিল, হঠাৎ বুকে ব্যথা শুরু হয় আর সেখানেই মারা যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। আজি আর আনসারি এবার চিন্তায় পড়ে যায়। মোহনের বাসা থেকে বের হয়ে আজি আনসারিকে জিজ্ঞেস করে, কি মনে হয়? আনসারি বলে, বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা বিষয় তো অবশ্যই আছে। বার্থডে, হার্ট অ্যাটাক, অ্যান্সি আর সঞ্জীবের কেসেও একদম একই প্যাটার্নের। আজি বলে, 8 বছর আগে মানে 2014 সালের 2 ডিসেম্বর বিবিন মার্লিনকে চিঠি পাঠায়। এর ঠিক এক সপ্তাহ পরে 9 ডিসেম্বর রেণুকার জন্মদিন। তার মানে রেণুকার মৃত্যু স্বাভাবিক মৃত্যু না। রেণুকা যেহেতু বার্থডে পার্টির সময় মারা গিয়েছিল, অবশ্যই পুলিশ কেস হয়েছিল। তুমি এক কাজ করো, কোন থানায় কেস ফাইল করা হয়েছিল সেটা বের করো। আনসারি খোঁজ নিয়ে সেই থানায় আসলে থানার এসপি আজি এবং আনসারিকে বলে, আপনারা যে কেসের কথা বলছেন আমি তখন সেই কেসের দায়িত্বে ছিলাম না, আর 2014 থেকে সবকিছু ডিজিটাল আর্কাইভ করা হচ্ছে, তাই খুঁজে বের করতে একটু সময় লাগবে। আপনাদেরকে এসআই ইমাম সাহায্য করবে। ইমাম রেণুকার ফোল্ডার পেলে বলে, আরে এই কেস তো কখনো সলভই হয়নি। মৃত্যুর কারণ তো হার্ট অ্যাটাক ছিল না, বরং ড্রাগসের ওভারডোজের জন্য হয়েছিল। আজি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? ইমাম বলে, জি স্যার, মেটাফেটামিনের জন্য হয়েছিল। এফআইআর এও উল্লেখ আছে। এক পার্কিং লটে রাত 11:30টার দিকে ব্ল্যাক সুইফট গাড়িতে রেণুকার বন্ধুরা তাকে বেহুশ অবস্থায় পায়। পুলিশকে খবর দিলে পুলিশ যাওয়ার আগেই সে মারা যায়। পুলিশ ওই গাড়ি থেকে 16.8 এর হাই কনসেন্ট্রেটেড মেটাফেটামিন পায়, যা রেণুকার শরীরেও পাওয়া যায়। পোস্টমর্টমেও একই কথা লেখা। আজি আর আনসারি ছবি দেখে আর এসব শুনে কোনো হিসাবে মেলাতে পারে না। আজি জিজ্ঞেস করে, তখন ইনচার্জ অফিসার কে ছিল? ইমাম বলে, নিত্যা মুখিয়া, সেই ক্রাইম এসিপি ছিল। এখন সে হয়তো টুমকুরের এসিপি। ইমাম আজি এবং আনসারিকে নিত্যার বাসায় বসালে নিত্যা আজিকে বলে, তুমি যখন কল করেছিলে আমার তখন এই কেসের কথা মনে পড়ে যায়। এই ধরনের ড্রাগ কেস এখন অহরহ দেখা যায়, কিন্তু তখন ড্রাগটা বিরল ছিল। এই কেস তো কখনো ক্লোজই হয়নি, কারণ আমরা ওই রেয়ার ড্রাগসের কোনো সোর্স পাইনি। ওই মেয়ে রেগুলার ড্রাগ নিত, তার বাবা মা পেশায় প্রফেসর, কত বাচ্চাকে সঠিক পথ দেখিয়েছে, কিন্তু নিজের সন্তানকে শিক্ষা দিতে পারিনি। এই জন্যই আমরা এই কেস গোপন করে রাখি। ড্রাগস অ্যাডিক্টেডরা যদি এই ড্রাগ সম্পর্কে জানতে পারে, তারা হয়তো বেশি বেশি করে কিনতো আর পুরো মার্কেটে ছড়িয়ে পড়তো। আজি জিজ্ঞেস করে, পার্টিতে যারা এসেছিল তারা কি বলেছিল? নিত্যা বলে, সবার টেস্ট করিয়েছিলাম, কারো কাছে ওই ড্রাগের স্ট্রেস পাওয়া যায়নি। রেণুকার ওই রেয়ার ড্রাগ সাবস্টেন্সের সোর্স খুঁজে বের করাই আমাদের একমাত্র লক্ষ্য ছিল, কিন্তু আমরা কোনোভাবেই ওই ড্রাগসের সোর্স পাইনি। ফোনেও তেমন কিছু পাইনি। তার গাড়িও অ্যাপার্টমেন্টের বাইরে, যেখানে ক্যামেরা নেই, সেখানে পার্ক করা ছিল। আচ্ছা, আমি কি জানতে পারি কেরালা পুলিশ এই কেসে কেন এত ইন্টারেস্টেড? আজি বলে, আমরা এএনআই অফিসার, কোচিতে অধিক পরিমাণে ড্রাগস পাওয়া গেছে। সেই কেসের সূত্র ধরেই আমরা এই কেসের সন্ধান পাই। আমি কি সেদিন পার্টিতে যারা উপস্থিত ছিল তাদের সাথে কথা
কথা বলতে পারি? আসলে জানতে চাই যে তাদের মধ্যে কেউ যদি এই কেসের সাথে জড়িত থাকে। নিতিয়া বলে ঠিক আছে, তারা সবাই কলিগ আর একই জায়গায় থাকে। আজি এবং নওয়াজ রেণুকার বন্ধু নাভিন, ইজাক এবং আমরুতাকে এক রেস্টুরেন্টে কথা বলার জন্য ডাকে। তিনজনই বেশ ভয়ে ভয়ে থাকায় আজি বলে এটা কোনো পুলিশি তদন্ত না, আপনাদের বন্ধু রেণুকার সম্পর্কে কিছু জানতে চাই। অটোপসি রিপোর্ট থেকে জানতে পারি সে নাকি অ্যাক্টিভ অ্যাডিক্টেড ছিল, আপনারা হয়তো বিষয়টা জানতেন। নাভিন বলে রেণুকা শুধু আমাদের কলিগ না, আমাদের কলেজের বন্ধুও ছিল, কিন্তু আমাদের সাথে পরিচয় হওয়ার আগেই সে চেইন স্মোকার হয়ে পড়ে। এই জন্য পড়ালেখায় ইফেক্ট পড়তো, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করতো, তাই কোম্পানির মার্কেটিং সাইটটা সেই দেখতো। তবে নানা ধরনের ড্রাগসও নিত। আজি জিজ্ঞেস করে ওর বাবা মা কি এর বিষয়ে জানতো। আমরুতা বলে রেণুকা তার বাবা মায়ের সাথে অনেক বাজে আচরণ করতো, আমরা যখন এর বাসায় যেতাম দেখতাম আঙ্কেল আর আন্টির সাথে খারাপ আচরণ করছে, আমাদেরই অনেক খারাপ লাগতো। বেশিরভাগ সময় সে মাতাল হয়ে ফিরতো, আঙ্কেল আন্টি তাকে বোঝানোর চেষ্টা করলে উল্টা তাদেরকে ঝাড়ি দিত। আজি বিভিন্ন কথা জিজ্ঞেস করলে তিনজনেই বলে তারা কখনোই এই নাম শুনিনি। আজি বিবিনের ছবি দেখালে নাভিন বলে এটা বিবিন, আমরা তো একে হারশান নামে চিনি, রেণুকার মৃত্যুর রাতে পার্টিতে হারশানও ছিল। আজি জিজ্ঞেস করে এদের সম্পর্ক কেমন ছিল। আমরুতা বলে এরা দুজন অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, আমাদের থেকে বেশি কাছে ছিল হারশান। হারশান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জয়েন করে, সেখান থেকে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। রেণুকা এবং হারশান একই ব্র্যান্ডের সিগারেট নিত, তাই যখনই রেণুকার কাছে না থাকতো হারশানের কাছ থেকে নিয়ে নিত। হারশান খুবই ভালো ছেলে ছিল, সবার সাহায্য করত, শুধু সিগারেট এবং বিয়ার ছাড়া আর কোনো খারাপ কিছু নিতেও দেখিনি। রেণুকার বাবা মা আমাদের সাথে দূরত্ব তৈরি করে নিয়েছিল, কিন্তু হারশানের সাথে ঠিকই কন্ট্যাক্টে ছিল। হারশান তাদের অনেক সম্মান করত, হারশান জানতো কিভাবে রেণুকাকে শান্ত করতে হয়, কিন্তু তাদের মধ্যে কখনো ভালোবাসার সম্পর্ক তৈরি হয়নি, শুধু একটা সফট কর্নার ছিল। আজি জিজ্ঞেস করে পার্টির জন্য তোমরা ওই জায়গা কেন বেছে নিলে, কোনো ক্লাব অথবা বারে যেতে। নাভিন বলে কারোর বার্থডে হলে আমরা ওই বাসায় সেলিব্রেট করতাম, রেণুকার বার্থডের আগেও আমরা অনেকবার ওই অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, বাসার পরিবেশ নিরিবিলি ছিল, তাই লাউডে মিউজিক শোনা যেত। ওই জায়গাটা হারশানই বুক করেছিল, আমরা প্রথমবার ওর এক বন্ধু রেফারেন্সেই সেখানে গিয়েছিলাম। রেণুকার সাথে বাইরে কোথাও যাওয়া রিস্কি হয়ে যেত, সে মাতাল হয়ে গেলে কোনো না কোনো তামাশা করতো। আজি জিজ্ঞেস করে ওই পার্টিতে ওদের দুজনের মধ্যে তোমরা কি অস্বাভাবিক কিছু হতে দেখেছিলে। গল্প চলে আসে সেদিনের পার্টিতে, সবাই নেশা করে মাতাল হয়ে পাগলের মতো নাচছে। হঠাৎ ইজাক খেয়াল করে রেণুকা সেখানে নেই, তাই হারশনকে নিয়ে রুমে খুঁজতে যায়, সেখানেও না পেয়ে চারজন মিলে ছাদে খোঁজ করে, না পেয়ে নিচে নেমে আসলে হারশন দেখে কিছুটা দূরেই রেণুকার গাড়ি পার্ক করা। বাকিদের ডাক দিয়ে গাড়ির কাছে এসে দেখে রেণুকা গাড়ির মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে আছে। গাড়ি খোলার চেষ্টা করলে হারশন সবাইকে বলে সাইডে সরে যেতে আর পুলিশকে কল দিতে। আমরুতা অঝোরে কান্না করতে থাকে, হারশন দিশেহারা হয়ে দাঁড়িয়ে থাকে। নাভিন ভয়ে ইজাককে বলে ভেতরে গিয়ে সব ড্রাগস আর সিগারেট ফ্লাশ করে দেয়, আর নিজে রেণুকার এই অবস্থা ছবি তুলে নেয়। ইজাক দৌড়ে নেশার সবকিছু ফ্লাশ করে দেয়, বাকিরাও দৌড়ে এসে এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। গল্প বর্তমানে আসলে রেস্টুরেন্ট থেকে বের হতে হতে আজি জিজ্ঞেস করে এই ঘটনার পরে হারশনের কি হয়। নাভিন বলে হারশন রেণুকার মৃত্যুতে অনেক ঘাবড়ে গিয়েছিল, 2 মাস পরে রিজাইন করে, তারপর থেকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নেই। হারশন কোথা থেকে জিজ্ঞেস করলে ইজাক বলে টেক্সিটির পাশেই থাকতো। নাভিন এবং ইজাক আজি এবং আনসারকে হারশনের ফ্ল্যাটের সামনে নিয়ে এসে তাদের কাজে চলে যায়। ফ্ল্যাটের মালিক আজিকে বলে হারশন অনেক ভালো ছেলে ছিল, কোনো ঝামেলায় জড়াতো না, নিজের মতোই থাকতো, নাম করা সায়েন্টিস্ট হতে চাইতো, সময় পেলে মাঝে মাঝে আমার নাতি নাতনিকে অঙ্ক পড়াতো, কিন্তু একদিন হঠাৎ করে কাউকে কিছু না বলেই চলে যায়। এটাই হারশনের রুম, আর প্রত্যেক মাসে সময়ের আগে টাকা দিয়ে দিত, কোনো ফিটিংস নষ্ট হলে ঠিক করানোর জন্য অতিরিক্ত টাকা দিত। অনেক ভালো ছেলে ছিল, তাই হারশন যাওয়ার পরও আমি ওর কোনো জিনিসে হাত দেইনি। একটা টেবিল থেকে কাপড় সরালে আজি অবাক হয়ে দেখে টেস্ট টিউব, কেমিক্যাল রাখার বোতল সবকিছু এখনো এখানেই আছে। মালিক বলে অনেক বছর হয়ে গেছে হারশন এখনো আসেনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সে না আসা পর্যন্ত আর আমি মারা না যাওয়া পর্যন্ত এগুলো এখানেই থাকবে। আজি সবকিছুর ছবি তুলে নেয়। ফেরার পথে এ পর্যন্ত জানা সব তথ্য ভাবতে ভাবতে আজি বিবিনের ছবি দেখতে থাকে। হঠাৎ কি মনে হতেই বলে এই বিবিনই রেণুকাকে খুন করেছে, অনেক ভালোই প্ল্যান বানিয়েছিল আর সেটা কাজেও দিয়েছে। এই সবকিছুর একমাত্র কারণ হলো সারা। কিন্তু দ্বিতীয় চিঠিতে লাল রং দিয়ে দেবেনের নাম লেখা। দেবেনকে হত্যার কারণ কি হতে পারে, আমাদের আরো গভীরে যেতে হবে। বিবেককে খুঁজতে পারলে তবেই এই কেস সমাধান হবে। এইসব কথা যেন বিবেকের মাথার উপর দিয়ে যায়। আজই বলে যে সারার সব কথা মেনে চলতো, সে আজ খুনি কিভাবে হলো, এর পেছনের কারণ তো আমাদেরকে জানতেই হবে। হতে পারে সে আরো কিছু খুনের সাথে জড়িত। অফিসে আজি চিঠি দেখে বলে যখন আমি এই চিঠি প্রথম দেখি হরেন্দ্র এবং দেবেনকে বেশ পরিচিত মনে হচ্ছিল, কিন্তু তখন আমার মনে পড়ছিল না পালাক্কারে এনপিএফ এর অনেক ক্ষমতা। হারেন্দ্র কুপলেরি ওখানের নামকরা নেতা ছিল, তার একমাত্র ছেলে দেবেন কুপলেরি। যখন হারেন্দ্র রাজনীতিতে অবস্থা বেশ একটা ভালো না, তখন তার একমাত্র হুকুমের ইক্কা ছিল দেবেন। এনপিএফ দেবেনকে সামনে রেখে ন্যাশনাল লেভেলে অনেক আন্দোলন করেছিল। দেবেন কট্টরবাদী ছিল, তাই অনেক
উস্কানিমূলক ভাষণ দিত, ফলে অল্প সময়ই সে মানুষের মনে জায়গা করে নেয়। কিন্তু মার্লিন যখন বিবিনের দ্বিতীয় চিঠি পায় তার ঠিক এক সপ্তাহ পরে, মানে 5 জুন 2017, যেদিন দেবেনের জন্মদিন ছিল, সেদিন দেবেন আত্মহত্যা করে। এটা নিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়, হয়তো এটা শুনেছো। বিবেক বলে, এটা কি সে যে জন্মদিনের দিন নেশা করে আর যার মাটন খাওয়ার ভিডিও লিক হয়ে যায়? আজি বলে, হ্যাঁ, দেবেনের মতো নেতা ফ্রেন্ডের সাথে পার্টি করে মাতাল হয় আর মাটন খায়, ব্যাস ওই একটা ভিডিও দেবেনের সবকিছু কেড়ে নেয়, সাথে তার জীবনও। এখন প্রশ্ন হলো, দেবেনের মৃত্যুতে বিবিন জড়িত হতে পারে কিনা, আর হলেও দেবেনই কেন? সারা যে 1000টা বাচ্চার অদল বদল করেছিল তার মধ্যে বিবিনের মতো দেবেনও একজন ভিকটিম। দেবেনের আগে আমাদের সুনীলকে জানতে হবে, যে হারেন্দর মানে দেবেনের বাবার আসল সন্তান। বিবিন কেন দেবেনকে চুজ করলো, যদি এটা জানতে পারি তাহলে হয়তো আমরা বিবিনের খুনের আসল কারণ বুঝতে পারবো। আলু পর্যায়ে এক দেশি হোটেলে সুনীল গোশত সাপ্লাই করে। হোটেল মালিক মজিদ সুনীলকে বলে, কাল তোমার পাওনা শোধ করে দিব। সুনীল বলে, আপনি আমাকে গত 4 থেকে 5 দিন ধরে ঘুরাচ্ছেন, টাকা না দিলে আপনার জন্য আমার বাবা আমাকে মারধর করবে। টাকা যদি না দিতে পারেন তাহলে কথা শোনার জন্য রেডি হন, বাবা এখানে এসে তামাশা করবে, তাই ভালোই ভালোই আমাকে আমার টাকা দিয়ে দেন। সুনীলকে শান্ত করার জন্য মজিদ তার কর্মচারীকে চা দিতে বলে। সুনীল চা নিয়ে বাইরে চলে আসে, সেখানে বিবেকও চা পান করছিল। বিবেক সুনীলের পাশে এসে বলে, তোমার দেওয়া গোশত অনেক সুস্বাদু, আমি প্রায় এখানে খেতে আসি। সুনীল হেসে বলে, হ্যাঁ, আমাদের গোশত অনেক ভালো। বিবেক চায়ের কাপ নিয়ে নিলে সুনীল বেশ ভয় পেয়ে যায়। বিবেক সুনীলকে বলে, আমি পুলিশ, তোমাকে কিছু জিজ্ঞেস করব, চলো। সুনীলকে আজির কাছে আনলে আজি জিজ্ঞেস করে, তোমার গোশতের দোকান আছে তাই না? সুনীল ভয়ে ভয়ে বলে, দোকান আমার বাবার। আজি বলে, ভয় পেও না, আমরা তোমাকে গ্রেফতার করতে আসিনি, তোমার সাহায্য চাই। হয়তো তুমি একজনকে চেনো, আমরা শুধু তার সম্পর্কে জানতে চাই, তুমি হয়তো তাকে আসল নামে চেনো না, তোমাকে অন্য কোনো নাম বলতে পারে। আজির ছবি দেখালে সুনীল বলে, এটা তো নাইসা মালি, আমার বন্ধু। সুনীল তাড়াতাড়ি ফোন বের করে তাদের একসাথে তোলা ছবি দেখায়। গল্প চলে আসে অতীতে। বিবিন একদিন সুনীলের দোকানে আধা কিলো গোস্ত কিনতে আসে। বেছে বেছে গোস্তের পিস চাওয়াতে সুনীলের বাবা রেগে বলে, আধা কিলোতে হাড্ডি গুড্ডি পাওয়া যায়। সুনীল বাবাকে সব বলতে মানা করলে বাবা উল্টা সুনীলকে গালমন্দ করতে থাকে। নাইসাম বলে, আপনিই বলে দেন কতটুকু নিব। সুনীলের বাবার কথা না বাড়িয়ে চলে যায়। কিছুদিন পরে সুনীলের বাবা সুনীলকে অনেক মারে, কারণ সুনীল দোকান থেকে টাকা নিয়ে তার ভাই জাবিরের টিউশনের টাকা দিয়েছে। সুনীল বলে, অন্তত ওকে তো পড়তে দেন, পড়ালেখা করে ভালো চাকরি করবে। কিন্তু সুনীলের বাবা টাকা ছাড়া কিছুই বোঝে না। বাজারের সবাই এই তামাশা দেখার জন্য ভিড় জমায়। দূরে দাঁড়িয়ে বিবিন এসব দেখতে থাকে। মার খেয়ে সুনীল দোকান থেকে বের হলে নাইসামকে দেখতে পায়। নাইসাম মানে বিবিন তাকে রেল লাইনের পাশের এক চায়ের দোকানে নিয়ে আসে। এখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়। একদিন পুকুর পাড়ে বসে বিবিন জিজ্ঞেস করে, তুই তোর বাবাকে তো ভয় পাস কেন? সুনীল বলে, আমি নিজের জন্য ভয় পাই না, আব্বুর বিপক্ষে গেলে আব্বু রেগে গেলে মায়ের উপর হাত তুলবে, গালি দিবে, ভাইকেও মারবে, আমি এসব চাই না। বিবিন বলে, তাহলে বাবাকে মেরে ফেলিস না কেন? সুনীল অবাক হয়ে তাকালে বিবিন কথাটা হেসে উড়িয়ে দেয়। সুনীল বলে, আমি অন্য কাজও করতে পারি, কিন্তু আমি চলে গেলে আমার মা আর ভাই সমস্যায় পড়ে যাবে, আব্বু তাদের অনেক মারধর করবে। বিবিন বলে, আমি কাল পালাক্কার যাব, তোমার একটা সাহায্যের দরকার, আমার কাছে 3 লাখ টাকা আছে, সেটা রাখতে হবে, তুমি চাইলে খরচ করতে পারো, পর যখন আমার দরকার হবে নিয়ে নিব। বন্ধুর কথায় সুনীল রাজি হয়ে যায়। পরের দিন বিবির সুনীলের বাসায় টাকা দিতে আসে, আর বিদায়ের সময় সুনীলের পরিবারের সাথে সেলফি তোলে। গল্প চলে আসে বর্তমানে। বিবিনের তোলা সেলফি দেখে অফিসে এসে আজি বলে, দেবেন এবং সুনি দুজন ভিকটিম, সারাদের জীবন বদলে দিয়েছে। সুনীর সম্পর্কে আমরা সবকিছু জানি। সুনীলের জীবন অনেক কষ্টের, এটা জানতে পেরে বিবিন তার উপর দয়া দেখিয়ে টার্গেট শুধু দেবেনকে করে। আমরা আমাদের উত্তর তো পেয়ে গেছি যে দেবেনকে কেন চুজ করেছিল। এখন দেবেন সম্পর্কে জানতে পারলে হয়তো আমরা সব প্রশ্নের জবাব পেয়ে যাব। কিন্তু দেবেন সম্পর্কে জানা আমাদের জন্য সহজ হবে না, কারণ সে একজন পলিটিক্যাল ফিগার ছিল। মোহন স্যার সুনি সাধারণ মানুষ, তাই সমস্যা হয়নি। কিন্তু দেবেন সম্পর্কে প্রশ্ন করলে উল্টা আমাদেরকে প্রশ্ন করা হতে পারে। বিবেক বলে, আমরা NNI এর নাম ব্যবহার করতে পারি না? আজি বলে, হ্যাঁ ঠিক বলেছ। পালাক্কারে আজি এবং বিবেক এক গ্রন্থাগারে আসে। লাইব্রেরিয়ান মানে হারেন্দ্র কথা বলার জন্য আজি এবং বিবেককে বাইরে নিয়ে আসে। আজি জিজ্ঞেস করে, আমরা জানতে চাই দেবেন তার মৃত্যুর আগে কি কি করতো, কার কার সাথে মেলামেশা করতো। হারেন্দ্র বলে, NSS এ পড়ালেখা শেষ করে দেবেন রাজনীতিতে জয়েন করে, আমাকে দেখে NPF এ আসে, আমি তো শুধু মাধ্যম ছিলাম। দেবেন খুব ভালো করে জানতো তাকে কোন পথে এগোতে হবে, বিজ্ঞ নেতাদের মতো ভাষণ দিত, এই জন্য খুব কম সময়ে মানুষের চর্চার বিষয় হয়ে যায়। এসব দেখে আমি রাজনীতি থেকে সরে যাই। তারপর থেকে দেবেন এবং তার বন্ধুদের বিষয়ে আমি জানি না। আজি জিজ্ঞেস করে, দেবেনকে নিয়ে সবচেয়ে বেশি চর্চার বিষয় কি ওই ভিডিও ছিল? কিন্তু সেটা নিয়ে তেমন একটা ইনকোয়ারিও হয়নি, আর আপনার পার্টিও এই ব্যাপারে কিছুই বলেনি, এমন কেন? হারেন্দ্র বলে, দেবেনের মৃত্যু থেকে বেশি তার মৃত্যুর কারণ নিয়ে হাঙ্গামা হয়। দেবেনের কারণে পার্টির অনেক বদনাম হয়। পার্টি কেন কিছু করেনি জিজ্ঞেস করলেন না? পার্টি দেবেনের বিপক্ষে ছিল, এজন্য সেই সকল মিডিয়াকে দোষ দেয় যারা দেবেনের পক্ষে কথা বলেছিল। আজি জিজ্ঞেস করে, আপনি কি বলতে পারবেন তখন দেবেনের সাথে কে থাকতো? হারেন্দ্র বলে, চিত্তুর কর্ণাটকের কোনো এক কালেশ নামের ছেলে থাকতো। আজি এবং বিবেক চিত্তুরে কালেশের খোঁজ
খোঁজে আসে। কালেশ রাস্তার পাশের এক আখের দোকান চালায়। আজি জিজ্ঞেস করে, তুমি কি কালেশ? কালেশ বলে, হ্যাঁ। আপনারা কি পুলিশ? আজি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে? কালেশ বলে, আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আজি জিজ্ঞেস করে, তুমি দেবেন কুপলিকারকে চেনো? কালেশ বলে, হ্যাঁ, সে আমার বড় ভাইয়ের মতো ছিল, ছায়ার মতো তার সাথেই থাকতাম। আজি সুনিয়ার পরিবার সাথে তোলা বিবিনের সেলফি দেখালে কালেশ বলে, এটা তো নাইসা মালিক আর তার পরিবার। গল্প চলে আসে অতীতে। একদিন এক সভায় দেবেন স্টেজে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। তখন কালেশের কাছে একটা কল আসে যে কোনো সমস্যা হয়েছে। ভাষণ শেষে দেবেন চেয়ারে বসলে কালেশ গিয়ে তার কানে কানে ব্যাপারটা জানায়। দেবেন কৌশলে সভা থেকে বেরিয়ে সেই এরিয়াতে আসে যেখানে সমস্যা হয়েছে। তার দলের একজন ভিডিও করে। দেবেন দেখে গাছের সাথে দুটো ছেলেকে বেঁধে রাখা হয়েছে। দেবেন জিজ্ঞেস করে, মেয়েরা কোথায়? একজন বলে, দোকানের ভেতরে। দেবেন ভেতরে এসে দুটো মেয়েকে মডার্ন ড্রেসে দেখে বলে, তোমরা কি পরেছো? এইসব ড্রেস কি তোমাকে শোভা দেয়? এটা গ্রাম, দুটো ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছ, এখানে মানুষ এসব মেনে নিবে না। একটা মেয়ে প্রচুর রেগে বলে, ওরা আমাদের বন্ধু, আমার সাথে মডেলিং এর জন্য ছবি তুলতে এসেছিলাম, এর জন্য পারমিশনও নিয়েছিলাম, কিন্তু গ্রামবাসী হুট করেই তামাশা শুরু করে, ক্যামেরা কেড়ে নেয়। পাশের মেয়েটা চুপ করতে বললেও সে শোনে না। প্রথম মেয়েটা বলে, আমরা কোনো ভুল করিনি, হাত জোর করে বলছি আমাদেরকে ছেড়ে দিন। দেবেন বলে, দেখো, আমি এখানে এসেছি এই কারণে যে এরা যেন আমাদের মেয়েদের চালচলন আর ধর্ম পরিবর্তন করে নিজেদের মতো না বানায়। তোমরা যদি সবার সামনে এমন নাটক করো তাহলে গ্রামবাসী তো আসবেই। বলেই দেবেন টেবিলের থাবা দিয়ে চিৎকার করে বলে, বুঝাচ্ছ আমার কথা? মেয়েগুলো ভয় পেয়ে যায়। কালেশকে বলে, এদের বাসায় নামিয়ে দিয়ে আয় আর ওদের বাবা মাকে বলবি আমার সাথে দেখা করতে। দেবেন বাইরে ছেলেগুলোর কাছে এসে বলে, তোদের মা বোনকে যদি এমন ছোট কাপড় পরিয়ে ছবি তোলা হয় তখন লজ্জা করবে না? ভালো করে শুনে রাখ, আর কোথায় কি করবি জানি না, তবে আমার গ্রামের মেয়েদের ছবি যদি তুলিস তাহলে তোদের টুকরো টুকরো করে কুকুরে খাওয়াবো, আর যদি দ্বিতীয়বার দেখেছি তাহলে চামড়া তুলে ফেলবো। দেবেন চলে যেতে গেলে একটা ছেলে বলে, আমার ক্যামেরাটা? দেবেন বলে, ওদের ক্যামেরা টুকরো টুকরো করে দাও যেন আর কোনো মেয়ের ছবি তুলতে না পারে। দেবেন সরে গেলে নাইসাম মানে বিবিন কালেশকে ইশারা দিয়ে বলে সে কথা বলতে চায়। দেবেন তার ড্রাইভারকে বলে, যে ভিডিও হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো ক্যাপশন দিয়ে পোস্ট করে দে যেন সবার নজরে পড়ে। গাড়িতে উঠতেই দেখে কালেশ কার সাথে যেন কথা বলছে। ডাক দিলে কালেশ দৌড়ে এসে বলে, আপনি যান, আমি এই লোকটাকে অফিসে নিয়ে আসছি, আমাদের কাজে আসবে। এটা শুনে দেবেন বেশ খুশি হয়ে যায়। কালেশ বিবিনকে পার্টি অফিসে এনে বাইরে অপেক্ষা করতে বলে, আর ভেতরে এসে দেবেনকে বলে বিবিনের বাবা মাতাল ছিল, নেশার ঘরে একবার মসজিদের ইমামকে মেরে তার মুখ থেতলে দেয়, তাই পুরো জাতি তাদেরকে বের করে দিয়েছে। সে তাদের সাপোর্টে কথা বলে না। মসজিদের ইমামরা হাত গুটিয়ে নেয়, তাই তার বোনের বিয়েও ভেঙে যায়। অপমানে সে আত্মহত্যা করে। আপাতত তার বাবার কোনো খোঁজ নেই। নাইসাম, তার মা, বড় ভাই এবং তার পরিবার সব মিলিয়ে 7-8 জন হবে। এরা আপনার জন্য কাজ করতে চায়। নাইসামের ছোট ভাই ইউটিউবে আপনার ভাষণের ভিডিও দেখেছিল। নাইসাম সেই ভিডিও দেখে এখানে এসেছে। দেবেন খুশি হয়ে বলে, তুই যা বলছিস তা যদি সত্যি হয় তাহলে আগামী ইলেকশনের পোস্টারে আমার ছবি থাকবে। কালেশ বলে, আমি ওর পরিবারের সবার আইডি কার্ডের কপি দেখেছি। দেবেন বলে, ওকে কোথাও যেতে দিস না, আর এই কথা পার্টির বিশেষ কিছু মানুষ ছাড়া কেউ যেন জানতে না পারে। কিছুদিন পরে একটা সভার আয়োজন করে সেখানে সবার সামনে বলবো, এই পরিবার আমার ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে তাদের ধর্ম পরিবর্তন করতে চায়, এবার জিত আমারই হবে। কালেশ আর দেবেন তো মহা খুশি। দেবেন বলে, যা, ওকে ভেতরে নিয়ে আয়, আমি কথা বলতে চাই। নাইসাম ভেতরে আসলে দেবেন বলে, তোমার মায়ের বয়স হচ্ছে, সবকিছুর আয়োজন করার পরে সে যদি ভয়ে পিছু হটে যায়। নাইসাম মানে বিবির নাটক করে বলে, আমি অনেকদিন ধরেই আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু ভয় পেতাম। দেবেন বলে, আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সমান, তাই ভয়েরও কারণ নেই। আমাদের এই চিন্তা ভাবনা কি বদলাতে হবে। এখন থেকে তুমি এবং তোমার পরিবারের দায়িত্ব আমার। তুমি আমার সাথে থেকে কাজ করবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় এখন তারা পাবে যারা তোমাদের সাথে অন্যায় করেছে। ধর্ম পরিবর্তন করার সাথে সাথেই আমরা তোমার সাপোর্ট করব। রাতে পার্টিতে কালেশ বলে, আজ থেকে 1 সপ্তাহ পরে আমাদের প্রাণপ্রিয় দেবেন ভাইয়ার জন্মদিন। সেই খুশিতে আগামী 7 দিন আমরা খুব আনন্দ করব। দেবেনকে 1 গ্লাস মদ ধরিয়ে দিলে দেবেন সেটা পান করে সবাইকে বলে, 7 দিন পর আমাদের জীবন বদলে যাবে। বলেই দেবেন কালেশ এবং নাইসামকে ভেতরে নিয়ে আসে। নাইসাম এক কোণায় দাঁড়ানো। দেবেন বলে, 5 তারিখের জন্য আমাদের কিছু একটা ভাবতে হবে। দান খয়রা তো আজকাল সবাই করে, আমাদের নতুন কিছু ভাবা উচিত। নাইসাম বলে, 5 তারিখ বিশ্ব পরিবার দিবস, ওই দিন আমরা গাছ লাগাতে পারি। আসলে পিএসসি পরীক্ষার জন্য পড়েছিলাম তাই মনে পড়লো। এমন আইডিয়া শুনে দেবেন বেশ খুশি হয়ে যায়। হেডলাইন হবে, দেবেন ভাইয়ের জন্মদিন উপলক্ষে সবাই গাছ লাগাচ্ছে, এতে সাধারণ জনগণ ছায়া পাবে। দেবেন বলে, প্রথমে গাছ আমি লাগাবো, তারপর পার্টির বাকিরা লাগাবে। খুশিতে আরো 1 গ্লাস মদ খেয়ে বলে, আমার খিদা লেগেছে, কিছু নিয়ে আয়। কালেশ নাইসামকে বলে, টেবিলে একটা পট আছে, নিয়ে আয়। এটাই সেই মাটন কিমার পট। ঢাকনা খুলেই দেবেন মাটনের ঘ্রাণে মুগ্ধ হয়ে যায়। একনালা খেয়ে বলে, বাহ কি স্বাদ। কালেশকে জিজ্ঞেস করে, এখানে কেউ আবার ভেতরে আসবে না তো? কালেশ বলে, না। দেবেন নাইসামকে বলে, শোন, এটা খাওয়া খারাপ না, কিন্তু দেবেন কুপলেরি লুকিয়ে মাটন খায় এটা জানতে পারলে হাঙ্গামা শুরু হয়ে যাবে, মানুষের আতে ঘা লাগবে। এখন কোন বিবেকবান মানুষ তো নিজের পায়ে আর কুড়াল মারবে না, তাই না? 2 দিন পরে সকালের পার্টির কোনো কাজে যাওয়ার সময় গাড়িতে বসে কালেশ কিছু লোকে বলে গাছ অ্যারেঞ্জ করতে। কল কাটার সাথে সাথেই কালেশের ফোনে একের পর এক নোটিফিকেশন আসতেই থাকে।
থাকে। মেসেজ ওপেন করে দেখে দেবেনের মাটন খাওয়ার ভিডিও। কিছুক্ষণের মধ্যেই সব জায়গায় ভিডিও ছড়িয়ে পড়ে, মানুষ হাসাহাসি শুরু করে দেয়। টকশোতে এসব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। এটা জানতে পেরে দেবেন হতাশ হয়ে পড়ে। কালেশ দেবেনকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, আমরা কোনো সমাধান বের করব। দেবেন বলে, কি সমাধান বের করবি? এই ভিডিও পুরো দুনিয়া দেখেছে, প্রত্যেক নিউজ চ্যানেলে এই একটাই টপিক, পার্টি আর বাবা আমাকে বের করে দিয়েছে। যারা আমার সামনে দাঁড়ানোর সাহস পেত না তারা আজ আমাকে গালি দিচ্ছে। সব শেষ হয়ে গেছে, আমারই কেউ আমাকে ধোকা দিয়েছে, আমার জীবন ক্যারিয়ার সব শেষ। নাইসাম মানে বিবিন ভালো শাস্তে বলে, সব দোষ আমি আমার উপর নিয়ে নিব, সবাইকে বলবো আপনি মাটন সম্পর্কে কিছু জানতেনই না, আমি ইচ্ছা করে আপনাকে দিয়েছিলাম। দেবান গর্ব করে বলে, তার দরকার নেই। কালেশকে জিজ্ঞেস করে, অফিসে কি হচ্ছে? ড্রাইভার উনিও আমাকে ছেড়ে দিয়েছে, চলো তোমাদের অফিসে নামিয়ে দিই, আর কালেশ তুই সাবধানে থাকিস। নাইসাম জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? দেবেন বলে, এখন যা করার আমাকেই করতে হবে, আমি এভাবে হার মানবো না, খেলা তো এখন শুরু হবে, সব প্ল্যান হয়ে যাওয়ার পর তোমাদের কল দিব, তোমরা আরাম করো, যাও। দেবেন নাইসামের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে কোথায় যেন চলে যায়। পরের দিনই পাহাড়ের চূড়ায় দেবেনের লাশ পাওয়া যায়। গল্প চলে আসে বর্তমানে। বিবেক বলে, সব দিক বিবেচনা করে তো এটাকে আত্মহত্যাই মনে হচ্ছে, ভিডিও লিক করায় বিবেনের হাত থাকতে পারে কিন্তু মৃত্যুতে না। আদি জিজ্ঞেস করে, তাহলে এটা বলো দেবেনের মৃত্যুর 1 সপ্তাহ আগে মার্লিন ও চিঠি কেন পেল? আর যদি দেবেনের মৃত্যুর প্ল্যান 5 জন করে তাহলে সে কিভাবে জানতো যে দেবেন জন্মদিনের দিনই আত্মহত্যা করবে? বিবিন 6 বা 7 তারিখ কেন প্ল্যান করলো না? ওই পেস্টিসাইডকে অনেক ক্ষতিকারক বলা হয়, দেবেন সেটা মদের সাথে মিশিয়ে খেয়েছে। আরেকটা বিষয়, পুলিশ রিপোর্টে কোথাও লেখা নেই দেবেন ওই পেস্টিসাইড কোথা থেকে পেয়েছে। বিবেক বলে, কিন্তু নাইসাম মানে বিবিন তো ওই রাতে কালেশের সাথেই ছিল, তাহলে বিবিন কিভাবে খুন করতে পারে? ওরা তো একসাথেই ছিল। আজি বলে, যখন ভিডিও রেকর্ড হয় বিবিন ওখানে দেবেন এবং কালেশের সাথেই ছিল, তারপর তো রেকর্ড হয়েছে। এমনও তো হতে পারে দেবেনের মৃত্যু বিবিনের বিছানোর কোনো জাল। আজি বলে, আমাদের অনেক প্রশ্নের জবাব খুঁজতে হবে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, আমরা যদি সবকিছু ভেবে দেখি তাহলে এটা শিওর বিবিন এই খেলায় একা না, বিবিনের সাথে অন্য কেউ আছে, আর সেটাই এখন আমাদের চিন্তার কারণ। আজি বিনোদ আর বিবেক জেলে সঞ্জীবের কাছে আসলে সঞ্জীব সামনে ক্যামেরা দেখে বলে, আমি একজন স্ক্রিপ্ট রাইটার আর আমার স্ত্রী অ্যাক্ট্রেস ছিল, তাই আপনারা পপুলার হতে ক্যামেরা নিয়ে এসেছেন। আজি ট্যাব দেখিয়ে বলে, তোমার ফোন রিট্রাইভ করার পরে এই মেসেজ আর ছবিগুলো পাওয়া গেছে, যেগুলো অপরিচিত নাম্বার থেকে তোমাকে পাঠানো হয়েছে। খুনটা তুমিই করেছো, তবে এই ছবিগুলো আর বিবিনের লেখা ধোকাবাজ স্ত্রীকে স্বামী দ্বারা খুনের ভয়ঙ্কর গল্প তোমাকে একজন খুনি হতে বাধ্য করেছে। একদিন সকালে অ্যান্সি ফোনে তার শুটিং এর বিষয়ে কথা বলছিল। সঞ্জীবের ফোনে তখনই আননোন নম্বর থেকে অ্যান্সির প্রেমিকের মেসেজের স্ক্রিনশট আসে। সঞ্জীব নিজেকে আটকাতে না পেরে সোজা বেডরুমে এসে দরজা বন্ধ করে অ্যান্সির ফোন চেক করতে থাকে। তখনই অ্যান্সি এসে পেছনে দাঁড়ায়। সঞ্জীব বাহানা বানিয়ে বলে, আমার ফোন দিয়ে কল যাচ্ছিল না তাই তোমার ফোন ধরেছি। অ্যান্সি বলে, আমার আসলে রাগ হচ্ছে না, উল্টা তোমার উপরে দয়া হচ্ছে, কারণ তুমি আমাকে সন্দেহ করছো না, উল্টা নিজের উপরে সন্দেহ করছো, কারণ তুমি নিজেও জানো তুমি স্বামী হিসেবে যোগ্য না। সঞ্জীব যখন অ্যান্সি এসব ব্যবহারে হতাশ হয়ে বসে আছে তখন বিবিন এসে বলে, আসলে আমাদের ওই সিনটাকে আরো ভয়ানক করতে হবে, কারণ যে স্বামী তার স্ত্রীকে রাস্তা থেকে তুলে এত বড় স্টার বানালো সেই স্ত্রী স্বামীকে ধোকা দেওয়ার সাহস করে কিভাবে? বেচারার স্বামী স্ত্রীকে জন্মদিনের সারপ্রাইজ দিতে গিয়ে অন্য এক লোকের সাথে দেখবে, রাগে তাকে সেখানেই খুন করবে। আসলে তো এমন ধোকাবাজ সকল স্ত্রীকে নির্মম ভাবে খুন করা উচিত। এসব শুনে সঞ্জীবের অ্যান্সির প্রতি ক্ষোভ আরো বাড়তে থাকে। সঞ্জীব বাসায় ফিরে এসব নিয়েই ভাবছিল। অ্যান্সি হঠাৎ এসে সঞ্জীবকে বার্থডে উইশ করে। সঞ্জীব বেশ অবাক হয়ে তাকালে অ্যান্সি বলে, এমনি মন চাইলো তাই উইশ করলাম। সঞ্জীব মনে মনে খুশি হয়ে অ্যান্সিকেও তার জন্মদিনে শুভেচ্ছা জানায়। অ্যান্সি বিরক্ত হয়ে বলে, আজ রাতে আমার শুটিং আছে, তাই বাচ্চাদের মতো কোনো সারপ্রাইজ প্ল্যানের দরকার নেই, এসব করার বয়স আমরা পার করে এসেছি বলেই রেগে বের হয়ে যায়। অ্যান্সির প্রতি সঞ্জীবের রাগ আরো বেড়ে যায়। ফোনে তাকাতেই দেখে অপরিচিত নম্বর থেকে অ্যান্সির প্রেমিকের সাথে মেসেজিং এর স্ক্রিনশট এসেছে। অ্যান্সি মেসেজে আই লাভ ইউ লিখেছে। এসব দেখে সঞ্জীব রাগে দৃষ্টিতে অ্যান্সির ছবির দিকে তাকায়। সঞ্জীব বলে, একই সময়ে সব হচ্ছিল, একদিকে অ্যান্সির কটু কথা, অপরদিকে বিবিনের মুভির গল্প, আর আমার মেসেজের স্ক্রিনশট। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অ্যান্সিকে খুন করব, কারণ অ্যান্সি আমাকে ডিভোর্স দিলেই আমার বদনাম হতো আর আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম, তবুও পুলিশ আমাকে ধরে ফেলেছে, তবুও আমার আফসোস নেই, অ্যান্সি এমন মৃত্যুই ডিজার্ভ করে। আদি তার সিনিয়রদের এই ভিডিও দেখিয়ে বলে, আমরা অ্যান্সির ফোন সাইবার সেলে পরীক্ষা করিয়েছি, জানা গেছে যে এই সব স্ক্রিনশট মিথ্যা ছিল। আসলে অ্যান্সি আর উইলিয়ামের মধ্যে এমন কিছু ছিলই না, এই ছবিগুলো মিথ্যা, আসলে এগুলো বিবিনের পরিকল্পিত চাল ছিল। তাই সঞ্জীবের এসব বিষয়ে কখনো সন্দেহ হয়নি। স্যামুয়েল জিজ্ঞেস করে, যদি এটা বিবিনের প্ল্যান হয়ে থাকে তাহলে সঞ্জীব যদি ওই স্ক্রিনশট গুলো অ্যান্সিকে দেখাতো তাহলে তো এই খুনটা হতোই না। আজি বলে, এটাই তো ভাববার বিষয়। একদিকে উইলিয়ামস এবং অ্যান্সির মেসেজ দেখিয়ে সঞ্জীবের অ্যান্সির প্রতি বিশ্বাস শেষ করে দিয়েছিল, অপরদিকে সঞ্জীবের
সঞ্জীবের ক্যারিয়ারের অবস্থাও বেশ খারাপ ছিল। সব দিক অ্যানালাইসিস করেই বিপিন এই প্ল্যান বানিয়েছিল। অনিল বলে, কিন্তু আমরা যে বিপিনকে খুঁজছি আর সঞ্জীবের গল্পের বিপিন দুজনেই তো আলাদা, তাহলে তুমি কিভাবে বলছো যে আসল বিপিনই এসব করিয়েছে? আজি বলে, এই প্রশ্নের উত্তর জানতে হলে বিপিনের প্রথম টার্গেট রেণুকা মোহনের বিষয়ে জানতে হবে। একদিন ব্রেক টাইমে ছাদে গল্প করতে করতে রেণুকা বলে, এসব সস্তা নেশা আর ভালো লাগে না, কিন্তু আমার কাছে অত টাকাও নেই যে আমি দামি কোনো নেশা করব। বিপিন বলে, আমার কাছে এমন একটা ড্রাগ আছে যার নাম ক্রিস্টাল, এদের শুধু গুঁড়া করে নাকে নিতে হবে, ব্যাস। বলেই পকেট থেকে একটা ছোট কাচের বোতলে রাখা ক্রিস্টাল বের করে বলে, একবার ট্রাই করে দেখো। রেণুকার চোখ লোভে চকচক করে। বিপিন বলে, আমাকে কোনো টাকা বা কিছু দিতে হবে না, সময় মতো আমি এই জিনিস তোমাকে দিব, তবে শর্ত একটাই, তুমি এই জিনিসের বিষয়ে কাউকে বলতে পারবে না। রেণুকা প্রমিস দিয়ে বলে সে এসব কাউকে বলবে না। এরপর বিবির নিজ হাতে রেণুকাকে সেই ড্রাগ বানিয়ে দেয়। প্রথম ডোজ নিয়েই রেণুকা পাগলের মতো ছাদের কিনারে দাঁড়িয়ে এমন ভাব করতে থাকে যেন সে মুক্ত হয়ে গেছে। এভাবে রেণুকার বন্ধু সেজে বিপিন প্রায় রেণুকার ভয়ানক এই ড্রাগসের অভ্যাস করতে থাকে। অপরদিকে বিপিন রেণুকার বাবা মায়ের সাথে ঘনিষ্ঠ হতে থাকে। রেণুকার জন্মদিনের আগে বিপিন সকল বিষাক্ত কেমিক্যাল দিয়ে রেণুকার জন্য ফাইনাল ডোজ বানায়। তারপর সেগুলো 3টা ছোট শিশি ভর্তি করে নেয়। রেণুকা জন্মদিনের দিন সুযোগ বুঝে সেই ড্রাগস রেণুকার গাড়িতে রেখে রেণুকাকে বার্থডে উইশ করে জানায়, তোমার গাড়িতে স্পেশাল গিফট রাখা আছে, আর হ্যাঁ, একটু পরেই সবাইকে বিজি করছি, তুমি কিন্তু গাড়িতে গিয়ে সবটুক শেষ করবে। সবাই যখন নাচে মগ্ন তখন বিপিন রেণুকাকে গাড়িতে যেতে ইশারা দেয়। রেণুকা গাড়িতে এসে বোতলের সবটুকু ড্রাগ শেষ করে দেয়। আর বিষাক্ত এই ড্রাগসের কারণে রেণুকার দম আটকে নাক থেকে রক্ত পড়তে থাকে আর রেণুকা গাড়ির মধ্যেই মরে পড়ে থাকে। আজি বলে, বিপিন ব্যাঙ্গালোরে যে বাসায় ভাড়া থাকতো, আমরা সে বাসায় অনেক ধরনের কেমিক্যাল পেয়েছি, সেগুলো ল্যাবে পাঠানো হয়েছে, এখন দেখতে হবে কেমিক্যালের রেজাল্ট থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তবে আমরা এটা নিশ্চিত যে বিপিনের দেওয়া কনসেন্ট্রেটেড মেটাথাম্পেটমিনের ওভারডোজের জন্যই রেণুকার মৃত্যু হয়েছে। কোনো কেমিস্ট ছাড়া এই কেমিক্যাল বানানো সম্ভব না। আর বিপিন রেণুকাকে এমন ভাবে খুন করেছে যে কারো সন্দেহ তার উপর যায়নি। তদন্ত মতে রেণুকা বিপিনের প্রথম টার্গেট, আর রেণুকা বিপিনকে এই জন্য মেরেছে কারণ রেণুকা নিজের জীবন নষ্ট করছিল, আর এটা সেই জীবন যেটা আসলে বিপিনের ছিল, অর্থাৎ রেণুকার বাবা মাই বিপিনের আসল বাবা মা। নিজের বাবা মায়ের সাথে রেণুকার এত বাজে ব্যবহার বিপিন মেনে নিতে পারেনি। সারার জন্য মোহন আর রেখার সন্তান অদল বদল হয়ে যায়, আর বিপিনের জায়গায় রেণুকা মোহনের সন্তান হয়। রেণুকা সেই জীবনটাকেই ড্রাগস দিয়ে শেষ করছিল। সারার জন্য বিপিন তার হকের জীবনটা পায়নি। সেই রাগে বিপিন নিজের এবং বাকিদের ক্ষতি করতে শুরু করে, আর যারাই অন্যায় বা কোনো বাজে কাজের সাথে জড়িত তাদের জীবনও কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার ভয়ানক এই প্ল্যানের শুরুটা হয় রেণুকাকে দিয়ে। বিপিন প্রথমে তার শিকারকে বেছে নিত, এরপর তাকে মারার জন্য বছরের পর বছর অ্যানালাইসিস করে প্ল্যান বানাতো। টার্গেটদের সামাজিক এবং ব্যক্তিগত জীবনের বিষয়ে খুঁটিনাটি জেনে তাদের জীবনে বন্ধু হয়ে যেত। সারার সেই হাজার বাচ্চার লিস্ট থেকে এক একজনের নাম নিয়ে আগে দেখতো যে কে কেমন জীবন কাটাচ্ছে। যাকেই দেখতো যে সে অন্যায় কাজ করে তার জীবন নষ্ট করছে তাকে টার্গেট বানাতো। নিজে কখনোই তাদেরকে খুন করতো না, বরং এমন কিছু করতো যেন সে নিজেই আত্মহত্যা করে। আর প্ল্যানগুলো এমন ভাবে সাজাতো যেন সে টার্গেট তার জন্মদিনেই আত্মহত্যা করে। রেণুকাকে ব্যক্তিগত শত্রুতার জন্য মারার পরে বিপিন একটা সাইকোপ্যাথে পরিণত হয়, আর তার সাইকো মাইন্ডকে খুশি করার জন্য সে তার পরবর্তী টার্গেট দেবান কুপলেরিকে বেছে নেয়। তবে এই কেস স্টাডির পর জানতে পেরেছি যে বিপিনের একার পক্ষে এই খুনগুলো করা সম্ভব ছিল না। আমার ধারণা মতে সারার লিস্টের কারোর সাথে বিপিনের মতোই অন্যায় হয়েছে, ফলে সে কোনো না কোনো ভাবে বিপিনের সাথে যুক্ত হয়ে তাকে এই খুনগুলো করতে সাহায্য করছে। আর সেই দ্বিতীয় ব্যক্তির সাথে মিলেই বিপিন তার দ্বিতীয় শিকার দেবানকে খুন করে। সেদিন রাতে দেবান তার গোস্ত খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় বেশ হতাশ ছিল, তাই বিপিনকে বলে পেছন থেকে ড্রিঙ্কসের বোতল এনে দিতে, আর কালেশকে বলে সাবধান থাকতে। দুজনকে বাসায় রেখে ড্রিঙ্কস করতে করতে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কালেশ আর বিপিন ঘরে যেতেই একজন বাইকে করে দেবানকে ফলো করতে থাকে। শহর থেকে বেশ দূরে এক শুনশান জায়গায় এসে ড্রিঙ্কস করতে করতে দেবেন কমেন্ট পড়তে থাকে। পুরো মাতাল হয়ে গাড়ির উপরে উঠে আবল তাবল বকতে থাকে। তখনই হঠাৎ গাড়ির ভেতর থেকে কেউ হর্ন দিলে কেঁপে গাড়ির উপর থেকে নেমে চিৎকার করে। ভেতরে যে আছে তাকে গাড়ি থেকে নামতে বলে, তবুও কারো সারা শব্দ না পেয়ে রেগে গাড়ির ড্রাইভিং সিটে উঠে পেছনে তাকিয়ে কাউকেই পায় না। দেবান নেশার ঘরে উল্টাপাল্টা বকতেই থাকে। তখনই পেছন থেকে কেউ দেবানকে চেপে ধরে তার মুখে পোকা মারার বিষ ঢেলে দেয়। মাতাল হওয়ার কারণে দেবান তার শক্তির সাথে পেরে ওঠে না। দেবানকে বিষ খাইয়ে বাইরে এসে দেবানের বোতলে সেই বিষাক্ত ওষুধ মিশিয়ে দেয়। আজি বলে মনোক্রপটোফস খুবই বিষাক্ত পোকা মারার বিষ, এই বিষ দিয়েই দেবানকে খুন করা হয়েছে। নামাজ জিজ্ঞেস করে বিপিনের মতো সাধারণ এক মানুষ এতটা নিখুঁত ভাবে কোনো খুন কিভাবে করতে পারে। আজি বলে বিপিন তার ধূর্ত ব্রেইন ব্যবহার করে এই মার্ডার
মার্ডারগুলোর প্ল্যানিং করেছে। বিবিন যে কত বুদ্ধিমান তা তো আমরা অ্যান্সির মার্ডার কেসেই প্রমাণ পেয়েছি। সারার হাসপাতালেই অ্যান্সি এবং সঞ্জীবের একই দিনে জন্ম হয়, আর সারা এদের দুজনকে অদল বদল করে দিয়েছিল। কিন্তু অ্যান্সি এবং সঞ্জীব বিবিনের ধারণা মতে আদর্শভাবে জীবনযাপন করছিল না, তাই সে দুজনকেই টার্গেট বানায়। তবে দুইজনকে খুন করার বদলে বিবিন তার সঙ্গীর সাথে মিলে এই দুজনের সাথে একটা ভয়ঙ্কর মাইন্ড গেম খেলে। ফলে একজন মারা যায় আর অপরজন খুনের দায় জেলে যায়। তখনই বিবেকের ফোনে কারোর কল আসলে বিবেক কল কেটে দেয়। আজি বলে, আমরা এখনো যার সম্পর্কে কোনো ক্লু পাইনি সে হলো সঞ্জীবের গল্পের বিবিন। এখন আমাদের এই 3টা খুনের বিষয়ে আরো তথ্য জোগাড় করতে হবে। তবে এই কেস এখন একজন সিরিয়াল কিলারকে ধরার কেসে পরিবর্তন হয়ে গেছে, আর এই 3 কেসের সত্য জানার জন্য বিবিনের বয়ানের দরকার। কিন্তু এত কম রিসোর্স দিয়ে তদন্ত করা বেশ কঠিন, তাই আরো লোকের দরকার হবে। এদিকে হাতেও সময় খুব কম। স্যামুয়েল অনিল বেশ চিন্তায় পড়ে যায়। স্যামুয়েল বলে, আজি তুমি ঠিকই বলেছো, তবে বিবিনের কেসটা পাবলিক করা হলে বাধ্য হয়ে সারার স্বীকারোক্তিও পাবলিক করা লাগবে। তখন এই 1000 মানুষের জীবন উলটপালট হয়ে যাবে। তাই এই এক বিবিনের জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট করা যাবে না। আমরা যাকে নিয়ে কথা বলছি সে একজন সিরিয়াল কিলার, তাকে এত সহজে ছাড় দিলে আরো মানুষকে এভাবে নির্মম ভাবে খুন করবে। অনিল বলে, এই বিষয়ে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। আজি তার টিম নিয়ে বাইরে এসে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ পরে নওয়াজ আজিকে ভেতরে ডাকলে অনিল বলে, 12 বছর আগে ওই 1000 মানুষের ভালোর জন্য আমরা সারার মৃত্যুর সাথে ওই স্বীকারোক্তির চিঠিও লুকিয়ে ফেলি। তবে পরবর্তী শিকারকে মারার আগেই বিবিনকে ধরতে হবে। কিন্তু সারার সিক্রেটও কারোর সামনে আনা যাবে না, তাই এই পুরো তদন্ত আগের মতো লুকিয়েই করতে হবে। আমরা যতটুকু পারি তোমাকে সাহায্য করব। আজি বলে, এটা যদি আপনাদের সিদ্ধান্ত হয় তাহলে এটা বলেন যে বিবিনকে ধরে আমরা করব কি, কারণ গ্রেফতার করলে কোর্টে যেতে হবে। তখন সারার ওই চিঠিও সবার সামনে আনতে হবে। অনিল বলে, ওকে গ্রেফতার করার কথা আমরা কখনো বলিনি। নওয়াজ বলে, আজি তুমি বিবিনকে মেরে ফেলার জন্যই ওকে খুঁজে বের করবে, কারণ এছাড়া আর কোনো পথ নেই। একটা বারে ডক্টর বিনীত উকিল রাজাতকে বলে, আচ্ছা সারা নামের ওই নার্স মহিলার কথা মনে আছে? রাজাত বলে, হ্যাঁ আমি তো সারার চিঠি জর্জ স্যামুয়েলকে দিয়েছিলাম, কিন্তু 12 বছর পরে ওই চিঠির বিষয়ে জিজ্ঞেস করছো কেন? বিনীত বলে, আজি নামের এক ইন্সপেক্টর অ্যান্সির মার্ডার কেসের তদন্তে এসে সারার কথা জিজ্ঞেস করছিল। তখন আমি তাকে সারার ওই চিঠির কথা বলি। ভাবলাম আপনারও এই বিষয়ে জানা উচিত। রাজান চিঠির কথা শুনে বলে, কেসটা তো আমারই ছিল, তাই এই বিষয়ে সবার সব জানা উচিত। অপরদিকে কেস নিয়ে ডিসকাসের সময় আজি বলে, সুনীর, ভার্গিস, কুমার আর বিবিন বাদে সারার লিস্টের বাকি 1126 জনের সবার জীবনে ঝুঁকিতে আছে। 1126 জনের মাঝে 1118 জন এখনো বেঁচে আছে। এদের যে কেউ বিবিনের পরবর্তী শিকার হবে। তবে আমরা আলাদা করে খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তখনই দরজায় বেল বাজলে বিবেক এগিয়ে গেলে একজন ইন্সপেক্টর তাকে একটা চিঠি দেয়। চিঠিটা আজিকে দিতেই সে খুলে দেখে সেখানে দুজনের নাম আর ঠিকানা লেখা। দুজনকে ঘাবড়াতে দেখে বিনোদ এগিয়ে আসলে আজি বলে, এই কাগজটা স্ক্যান করে প্রজেক্টরে দাও। প্রজেক্টরে দিতেই আজি রেগে বলে, আমাদের ভেতরের খবর বিবিন কিভাবে জানলো? বিবিন এই দুজনের নাম পাঠিয়ে আমাদের চ্যালেঞ্জ করেছে যে সে এই দুজনের যে কোনো একজনকে খুন করবে। তখনই আজির ফোনে মার্লিন কল করে বলে, তার বাসায় বিবিন একটা চিঠি রেখে গেছে। চিঠিতে দুজনের নাম আর ঠিকানা লেখা। আজি বলে, আমি এখনই তোমার বাসায় আসছি। মার্লিনের বাসায় গেলে মার্লিন বলে, আমি বাসার কিছুটা দূরেই একটা দোকানে গিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে ফিরে এসে দরজার সামনে এই চিঠি পাই। আজি আশেপাশে খুঁজতে খুঁজতে সামনের একটা গ্যারেজে সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। সেখানকার সিসিটিভি চেক করার সময় বিবেক কল দিয়ে বলে, অফিসের সিসিটিভিতে দেখা গেছে লাল জ্যাকেট পরা একজনের স্কুটি নিয়ে চিঠিটা অফিসে দিয়ে গেছে। তখনই আজি গ্যারেজের সিসিটিভিতে দেখে লাল জ্যাকেট পরা একজন স্কুটি নিয়ে এসে কিছুক্ষণ আগে মার্লিনের বাসায় চিঠিটা দিয়ে গেছে। কিন্তু মার্লিন তাকে দেখে বলে, স্যার এটা বিবিন না, ওর গঠন এমন না। বিবিনের পাঠানো চিঠির নাম অনুযায়ী আজি বিবেককে নিয়ে সানিলের বাসায় আসে। সানিলের কথা জিজ্ঞেস করলে তার বাবা বাসায় একটা ভাঙা ঘর দেখিয়ে বলে, 2013 সালের ঝড়ে এই ঘরটা ভেঙে পড়েছিল। সেদিন আমি আর আমার স্ত্রী আর ছোট ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। সানিল বাসাতেই ছিল। সেদিন ঝড়ে ঘরের দেওয়ালটা সানিলের উপর পড়লে আমার ছেলে সেখানেই মারা যায়। সানিলের বাসা থেকে ফেরার সময় আজি বিবেককে বলে, দুজনের মাঝে যদি সানিল মারা যায় তার মানে বিবিনের পরবর্তী শিকার হচ্ছে জিবরান। বিবেক বলে, স্যার জিবরানের বাবা 1985 সালে আলাপুজা জেলার একটা কলেজে চাকরি করত। আমরা তার বর্তমান ঠিকানা খুঁজে পেয়েছি। কিছুক্ষণ পরে আজি বিবেককে নিয়ে জিবরানের বাসায় আসে। আজি জিবরানের বাবা মুরলিকে জিবরানের কথা জিজ্ঞেস করলে মুরলি হেসে বলে, মানুষ তার জীবনে যত রকম পাপ করতে পারে জিবরান সেসব পাপ করেছিল। মুরলি পাশের দেওয়ালে তার স্ত্রীর ছবি দেখিয়ে বলে, ওটা জিবরানের মায়ের ছবি। জিবরান আমাদের একমাত্র ছেলে। সে অনেক বুদ্ধিমান। তবে শহরের বাইরে এক কলেজে ভর্তি করার পরে সে ধীরে ধীরে নেশায় আসক্ত হয়ে যায়। প্রতিদিন নেশা করে মানুষের সাথে ঝগড়া করে অনেক রাতে বাসায় ফিরত। একদিন রাতে সে বাসায় ফিরে আমাকে বলে, আমি কি কখনো
তোমার কাছে নেশা করার জন্য টাকা চেয়েছি? আজকের পরে তুমি যদি আমার কোনো বন্ধুকে আমার ব্যাপারে জিজ্ঞেস করো তাহলে তোমাকে আর তোমার স্ত্রীকে একই ঘরে একসাথে পুড়িয়ে মারবো। পরদিন সকালে জিবরান ঘুম থেকে উঠে কাউকে কল দিতে গিয়ে দেখে তার ফোনের ব্যালেন্স শেষ। জিবরান রান্নাঘরে এসে তার মাকে বলে, তোমার ফোনটা দাও, আমি একজনকে কল করব। কিন্তু বারবার বলার পরও তার মা জিবরানের কোনো কথা কানেই নেয় না। জিবরান রেগে রান্নাঘরে থাকা একটা লোহার রড দিয়ে মায়ের মাথায় জোরে একটা বাড়ি মারে। মা মেঝেতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকলে জিবরান আরো জোরে একটা বাড়ি মারলে জিবরানের মা সেখানেই মারা যায়। জিবরানের বাবা আজিকে বলে নিজের মাকে খুনের দায়ে জিবরানের জেল হয়। কোর্ট থেকে জিবরানের 6 বছরের জেল হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে একবার বাসায় এসেছিল, তখনই আমি জিবরানকে শেষবার দেখেছিলাম। পাশ থেকে জিবরানের চাচা বলে, শুনেছি সাজু নামের একজনের কাছে জিবরান কাজ করত। আজই সাজুর কাছে আসলে সাজু বলে জিবরান এখানে বসে অনেক কান্না করছিল, তার কান্না দেখে আমার মায়া হয়। নিরামঙ্গলম শহরে আমার একটা হার্ডওয়্যারের দোকান আছে, আমি ওকে সেখানেই কাজে লাগিয়ে দেই। সেই দোকানের ঠিকানা নিয়ে আজি আর বিবেক নিরামঙ্গলমের দিকে রওনা দেয়। যাওয়ার সময় তাদের সাথে বিনোদকেও নিয়ে যায়। গাড়িতে উঠে আজিকে বলে, অনিল স্যার আপনার জন্য 2টা গিফট পাঠিয়েছে। আজি বলে, আচ্ছা সময় হলে সেটা আমাকে দিও। পরদিন সকালে সাজুর হার্ডওয়্যারের দোকানের সামনে এসে আজি আর বিনোদকে দোকানে গিয়ে জীবনের কথা জিজ্ঞেস করতে বলে। দোকানে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য ফিরে এসে বিবেক আজিকে বলে, কিছুদিন আগেই জিবরান নেশা করে ঝামেলা করলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। আজি রাস্তার পাশের দোকানে চা খেতে খেতে বলে, চাওয়ালা জিবরানের পুরনো ঠিকানা জানে, তার কাছ থেকে ঠিকানা লিখে নাও। ঠিকানা অনুযায়ী সেই বাসায় গেলে বাসার লোকটা বলে 1 বছর আগে জিবরান এখানে থাকতো, সে চলে যাওয়ার পরে আমরা এই বাসায় উঠেছি। তার কিছুদিন পরে জিবরানের নামে একটা সোনার দোকান থেকে নোটিশ আসে। আজি সেই নোটিশটা নিয়ে বলে, সোনার দোকানের ফোন নম্বরে কল করো। আজি চলে যাওয়ার সময় লোকটা বলে জিবরানকে খুঁজতে আরো একজন এসেছিল। আজি বিবিনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই লোকটা এসেছিল? লোকটা বলে, ঠিক মতো মনে নেই, তবে মনে হচ্ছে এই লোকটাই এসেছিল। বিনোদ তিথির নম্বরে কল করে বলে, ফোন বন্ধ, তবে নম্বরটা তামিলনাড়ু। আজি বিনোদকে বলে, এই নম্বরটা সাইবার সেলে দিয়ে দেখো শেষবার কোথায় অ্যাক্টিভ ছিল। সবাই একটা রেস্টুরেন্টে এসে বিশ্রাম নেওয়ার সময় বিনোদের ফোনে সাইবার সেলের মেসেজ আসে। বিনোদ আজিকে বলে, স্যার থিনাকাশি নামের একটা গ্রামে জিবরানের ফোন অ্যাক্টিভ ছিল। সাথে সাথেই 3 জন থিনকাশির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদূর গিয়ে আজি বিনোদকে বলে, অনিল স্যারের পাঠানো উপহারটা দাও। বিনোদ 2টা আনঅফিসিয়াল বন্দুক দিলে আজি একটা বিবেককে দেয় আর আরেকটা নিজের কাছে রাখে। থিনাকাশি যেতে যেতে 2 দিন হয়ে যায়। কাছাকাছি পৌঁছালে বিনোদ আজিকে বলে, স্যার জিবরানের ফোন অ্যাক্টিভ হয়েছে, সাইবার টিম থেকে আমাদের লোকেশন পাঠিয়েছে। জিবরানের নম্বরে কল করলে অন্য এক লোক কল রিসিভ করে। সেই লোকের দেওয়া ঠিকানায় গেলে লোকটা বলে, একটা মালায়ালি ছেলে প্রায় আমার হোটেলে খেতে আসতো। একদিন সে এসে বলে, আজ আমার কাছে টাকা নেই, এই ফোনটা রেখে কিছু খাবার দেন। আমি তাকে বলি, ফোন রাখতে হবে না, তুমি খাবার খাও। তবে সে জোর করে আমার কাছে ফোন রেখে বলে, আমি টাকা দিয়ে ফোন নিয়ে যাব। আজই ফোনে জিবরানের ছবি দেখালে লোকটা বলে, আমার দোকানে একটা ছেলে আছে, সে জিবরানকে খুব ভালো করে চেনে। হোটেল মালিক আরিবু নামে সেই ছেলেটাকে ডাক দিলে আরিবু এসে জিবরানের ছবি দেখে বলে, আরে এ তো জিব্রু ভাই। জিব্রু ভাই আমাকে একবার তার বাসায় নিয়ে গিয়েছিল। আজ তাদের সাথে আরিবুকে নিয়ে জিবরানের বাসায় রওনা দেয়। চারিদিকে ধুধু মাঠ, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। মাঠের মাঝে একটা বাড়ির সামনে এসে আরিবু বলে, ওটাই জিবরানের বাসা। সবাই গাড়ি থেকে নেমে জিবরানের বাসার আশপাশটা খুব ভালো করে দেখে। বিনোদ বিবেককে বলে, তুমি আরিবুকে নিয়ে এখান থেকে চলে যাও। বিবেক আরিবুকে নিয়ে চলে গেলে আজি আর বিনোদ বাসার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। আজি বাসার ভিতরে যাওয়ার জন্য এগিয়ে যায়। তার পায়ে ইটে লেগে শব্দ হলেই দুজনে আবার পিছনে সরে আসে। কিছুক্ষণ পরে ঘরের দরজা খুলে একজন বের হয়ে আসে, তবে সেটা জিবরান না, গল্পের প্রথমে মারা যাওয়া সারার ছেলে বিবিন, যাকে খোঁজার জন্য আজই তার টিম নিয়ে এতদিন চক্কর কাটছে। যেই রাতে বিবিন তার মাকে খুন করে সেদিন সারা বিবিনকে বলেছিল, ওই বাচ্চাদের কান্নার শব্দ সব সময় আমার কানে বাজে, ওই বাচ্চাদের জীবন বদলে যাওয়ার পেছনে আমার হাত ছিল, এই কারণে ওরা প্রায় আমার কাছে এসে কান্না করে। এখন ওদের কান্না আমি আর সহ্য করতে পারছি না। বিবিন মাকে বলে, এসব তোমার মনের ভুল, তুমি এমন কি অপরাধ করেছো যে ওরা তোমার কাছে এসে কাঁদবে? সারা বলে, আমি ওদের সবার কথা ডায়েরিতে লিখে রেখেছি, দেওয়ালে যা লেখা আছে সব সত্য। আমি ওই বাচ্চাগুলোর সাথে অনেক বড় অন্যায় করেছি। এত বুদ্ধিমান হওয়ার পরও তোমার জীবনটা আমার ইচ্ছায় নষ্ট করে দিয়েছি। দেওয়ালে লেখা শেষ নামটা তোমার, আর তার পাশেই সেই মেয়েটার নাম লেখা আছে যাকে আমি তোমার সাথে অদল বদল করেছিলাম। তোমার আসল মা বাবার কথাও লেখা আছে। বলেই সারা জোরে জোরে ডাইনির মতো হাসতে শুরু করে। বিবিন আজিকে বলে, ওই ডাইনি বুড়ির হাসি আমার আর সহ্য হচ্ছিল না, তাই ওকে খুন করে ফেলি। সারার মতো মানুষদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর রেণুকার কথাও তো আপনি জানেন, সে কেমন মেয়ে ছিল সেটাও আপনি জানেন। আজি বলে, এসব আমি জানি, তবে তোমার কাছে আরো কিছু জানতে চাই। আজি বিনোদকে বলে, ঘরে গিয়ে দেখো জিবরান আছে কিনা। বিনোদ ভেতরে গেলে বিবিন বলে, আমি এত কষ্ট করে এমন একটা প্ল্যান করে আপনাকে এতদূর নিয়ে আসলাম, জিবরানকে অ্যারেস্ট করলে তো আমার সব প্ল্যান শেষ। বিনোদ এসে জানায় জিবরান ঘরে নেই। বিবিন
বলে জিবরান তো গত বছরই মারা গেছে, আমি ওকে জীবন্ত পুড়িয়ে মেরেছি। আপনারা যদি আমাকে কোর্টে নিয়ে যান তাহলে আমি আমার সব অপরাধ স্বীকার করে নিব, কিন্তু আমি যদি মারাও যাই এই খেলা বন্ধ হবে না। আমি এমন ব্যবস্থা করে রেখেছি যে আমার মৃত্যুর পরও এই খেলা চলতেই থাকবে। আজই বন্দুকটা রেখে হাতকড়া বের করে বিপিনের হাতে পরিয়ে দিয়ে বলে, যতক্ষণ তোমার সব প্ল্যান আমি না জানতে পারি ততক্ষণ তোমাকে বেঁচে থাকতে হবে। বিপিন বলে, কিন্তু বিনোদ স্যারকে দেখে মনে হচ্ছে না আমি বেশিক্ষণ বাঁচবো। আজই বিনোদের দিকে তাকিয়ে দেখে বিনোদ বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। বিনোদকে কিছু বলার আগেই সে গুলি করে বিপিনকে মেরে ফেলে। আজই বলে, বিপিনকে আমাদের জীবিত দরকার ছিল, তারপর তোমাকে মারলে কেন? বিনোদ বলে, অনিল স্যার আমাকে অর্ডার দিয়েছিল ওকে মেরে ফেলার, আর এমন সাইকো সিরিয়াল কিলারের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজই রেগে বলে, তুমি আসলেই একটা বলদ। বিপিন একমাত্র মানুষ ছিল যে তার প্ল্যানের ব্যাপারে সব বলতে পারত। বিপিন এই খেলাটা নিজেই ছেড়ে দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছে আমরা তার জালে কিভাবে ফেসে গেছি। তোমার কারণে বিপিন জিতে গেল। এই খেলা তো এখানে শেষ হয়নি, বরং এটা তো কেবল শুরু। সারার লিস্টে 1000-এর চাইতেও বেশি মানুষের নাম ছিল, তাদের মধ্যে কে মারা যাবে কেউ জানে না। এই 1000 জনের মাঝে যে কোনো একজনই বাকিদেরকে খুন করবে। অপরদিকে বিবেক আরিফুকে নিয়ে যাওয়ার সময় তার ফোনে একটা মেসেজ আসে। বিবেক সাথে সাথেই গাড়ি ঘুরিয়ে একটা পুরোনো বাসার সামনে এসে আরিফুকে গাড়ি থেকে নামতে বলে। আরিফুর সামনে এগিয়ে গেলেই বিবেক গাড়ি থেকে নেমে আরিফুর দিকে বন্দুক তাক করে। অপরদিকে দেখা যায় লাল জ্যাকেট পরে স্কুটি নিয়ে চিঠি বিলি করা সেই লোকটা শহরের দিকে যাচ্ছে। 1985 সালে সারার লেখা ডায়েরিগুলো বিপিন নিজের কাছে রেখেছিল, এখন সেই ডায়েরিগুলো জিবরানের কাছে আছে। জিবরান সারার ডায়েরিগুলো পড়ার সময় একজন মহিলা এসে বিপিনের নাম ধরে জিবরানকে ডাক দিলে জিবরান তার দিকে তাকায়, তবে মহিলার চেহারাটা দেখানো হয় না। এখানেই শেষ হয়ে যায় 1000 বেবিস এর সিজন 1 এর গল্প। শেষে গিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর সিজন 2 এর জন্য রেখে গেছে। বিপিনকে আসলে কে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাহায্য করছিল? শেষে বিবেক কেনই বা আরিবুকে মারতে চাইলো? লাল জ্যাকেট পরা চিঠি বিলি করা সেই লোকটাই বা কে? বিপিন কি এমন প্ল্যান করে গেছে যে তার মৃত্যুর পরে মৃত্যুর এই খেলা চলতেই থাকবে? সব প্রশ্নের উত্তর পেতে আমাদের সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষা আপনাদের মতো আমিও একটুও পছন্দ করি না, তবুও করতেই হবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।